আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবারও আর একটি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের সাথে মৌ আছে, জুই আক্তার, সুমাইয়া। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শারমিন, তৈয়বা, রাগিব রাগিব বাসার, ওবায়দুল হক। শুরুতেই ঢুকে প্রশ্ন, আজকে কি কি করাবেন? সাবিকুন নাহার। ভাইয়া মন খারাপ নাকি? না না, মন খারাপ না, আসলে অনেকক্ষণ ক্লাস নিলাম এর আগে, তো একটু টায়ার্ড, একটু টায়ার্ড। মুনমুন, তাবাসসুম, গন্তব্য বুয়েট। ওর নামই হচ্ছে গন্তব্য বুয়েট। ভাইয়া কালকে রসায়ন পরীক্ষা। আরে পরীক্ষা সারা জীবন থাকবে, এত টেনশন কিসের? হ্যাঁ, আমাকে কি চেনা যায়? হ্যাঁ, বয়স কমে গেছে না 2 বছর? 2 বছর না, 3-4 বছর কমে গেছে বয়স, বয়স আগের থেকে। থ্যাংক ইউ তামিম। আচ্ছা, যাদের কলেজের সিলেবাসের সাথে শিখর সিলেবাসের মিল নাই, তাদের জন্য আমি একটা কথা বলবো। তাদের জন্য আর্কাইভ ক্লাস আছে। তো তোমার যে সিলেবাসটা মিলে, যে চ্যাপ্টারটা মিলে, তুমি কিন্তু দেখে ফেলতে পারো আর্কাইভ ক্লাস থেকে, তাই না? খুবই মানে সুন্দর সুন্দর ক্লাস আছে, আমাদেরই ক্লাস আছে। হ্যাঁ, দেখে ফেলতে পারো। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। ভাই, অধক্ষেপের ম্যাথে অনেক সমস্যা হয়। ম্যাথ হ্যাঁ করাবো তো, অবশ্যই করাবো, আজকে করাবো, 2টা ম্যাথ করাবো আজকে আবারও। ভাইয়া শিক্ষা পরীক্ষা করাবেন না? হ্যাঁ করাবো, শিক্ষা পরীক্ষা করাবো। ঠিক আছে, সবই করানো হবে, কোনো টেনশন নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। তোমাদের ক্লাসের উপস্থিতি কেন জানি দিন 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 কমতে থাকে। সো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, শোনো। মানে কালচারাল ল্যাগ বলে একটা কথা আছে। আমি তোমাদেরকে একটু একটু প্রথমে শুরুতে, আমি কখনো কথা বলি না কিন্তু তোমাদের সাথে বাড়তি কথা, বাট মাঝে মাঝে না বললেও হয় না। একটা টার্ম আছে, ওই টার্মটাকে বলা হয় হচ্ছে কালচারাল ল্যাগ। কালচারাল ল্যাগ। তো ল্যাগ মানে তোমরা বোঝো, ল্যাগ মানে হচ্ছে পিছায় পড়া। ল্যাগ মানে হচ্ছে পিছায় পড়া। তো কালচারাল ল্যাগ মানে হচ্ছে সংস্কৃতিগতভাবে পিছায় পড়া। সো নট অনলি সংস্কৃতি, মানে এটা যে কোনো ক্ষেত্রেই কালচারাল ল্যাগটা হইতে পারে। তো আমাদের যে কোনো চেঞ্জ, সমাজে যখন যে কোনো পরিবর্তন আসে, তা আমাদের সবসময় একটা পিছু টান থাকে। আমাদের সবসময় একটা পিছু টান থাকে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা, যে প্রথম প্রথম যখন মোবাইল ফোন আসলো, তো মোবাইল ফোন যখন প্রথম প্রথম আসে, হ্যাঁ হ্যাঁ, তো প্রথম প্রথম যখন মোবাইল ফোন আসলো, তখন কি দেখলা বলো তো? তখন দেখতে না যে হচ্ছে বাটন ফোন আসলো, এবং এটাকে শুধুমাত্র কথা বলার পারপোজে নিয়ে আসা হইলো। তারপরে যখন হচ্ছে আস্তে আস্তে স্মার্টফোন আসলো, ইউটিউব আসলো, গান, মুভি, হ্যাঁ, বিভিন্ন টাইপস অফ গেমস, এগুলো আমাদের ফোনে আসা শুরু করলো। তখন আমাদের বাবা মার বা হচ্ছে আমাদের যারা ওল্ড জেনারেশন, যাদের জেনারেশনে মোবাইল ফোনটা ছিল না, তখন তাদের মধ্যে একটা ধারণা কি জন্মাইলো, যে এই ফোন ইউজ করলে আমার ছেলে বা আমার মেয়ে, তাদের অধপতন হবে। এরকম একটা ধারণা জন্মাইলো না তখন শুরুতে? এখনো আছে, বাট তখন আরো বেশি ছিল, যে এটা করা যাবে না, ফোন কিনা যাবে না, বাসায় ফোন আনা যাবে না। ঠিক আছে, বাট আস্তে আস্তে, তো এই যে দেখো, মানুষের যে প্রযুক্তিগত পরিবর্তন, এটা খুব দ্রুত হয়। বাট মানুষের অভ্যাসের যে পরিবর্তন, এই অভ্যাসের পরিবর্তনটা কিন্তু খুব দ্রুত হয় না। তাহলে আমি কি বললাম? প্রযুক্তিগত পরিবর্তনটা দ্রুত হয়ে চলে যাচ্ছে, মানে প্রযুক্তিগত পরিবর্তনটা মনে করো এত দূর চলে গেছে, বাট মানুষের যে অভ্যাস, মানুষের যে চিন্তা, মানুষের যে চিন্তারা, এটার পরিবর্তনটা মনে করো এত দূর আসছে। তো এই যে, এটা হচ্ছে প্রযুক্তি, প্রযুক্তিগত পরিবর্তন, আর এটা হচ্ছে অভ্যাস। এই প্রযুক্তি এবং অভ্যাসের মধ্যে একটা ল্যাগ তৈরি হয়।
তুমি প্রযুক্তিগতভাবে এগিয়ে যাচ্ছ, বাট তোমার অভ্যাসটা তোমাকে যাইতে দিচ্ছে না, টেনে ধরে রাখছে। বুঝতে পারলে না? তো এই কারণে এই প্রযুক্তির যে পুরোপুরি ফায়দা সেটা আমরা নিতে পারি না। এটাও দেখা যাচ্ছে দিন শেষে তখন এইটা আমরা পাই। লব্ধি ভেক্টর পড়েছো না? লব্ধি ভেক্টরের মতো কিছুটা। পাওয়ার কথা ছিল এত দূর, বাট আমরা এখানে এসে থেমে যাই, কারণ আমাদের অভ্যাসের কারণে আমরা প্রযুক্তিটাকে পুরোপুরি নিতে পারি না। বাট এই যে দেখো, এখন কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তোমরা তো ইন্টারে পড়ো, বাট আমাদের ক্লাসে ক্লাস 6 এর স্টুডেন্টও আছে যারা আমাদের অনলাইন ক্লাস করে। সো আস্তে আস্তে দেখবা এই ধারাটা অব্যাহত থাকবে। সো মানুষজন কিন্তু এখন মোবাইল ফোন দেয়, ঠিক আছে, যে কারণ মোবাইল ফোনে এখন অনেক ইউজফুল জিনিস আসছে। কোভিড এর পরে এটা আরো বেড়ে গিয়েছে। তো এটার একটা কথা কেন বললাম, যে অনলাইনেও যে পড়াশোনা করা যায়, অনলাইনেও যে অনেক ভালো মতো পড়াশোনা শিখে বেশ ভালো একটা স্টুডেন্ট হওয়া যায়, এটা না আমাদের অফলাইন করা জেনারেশনরা নিতে পারে না। বুঝলা? অফলাইন জেনারেশনরা নিতে পারে না, বাট অফলাইনে যে যতটুকু ভালো করা যায় অনলাইনেও যে তার থেকে অনেক বেশি ভালো করা যায়, এটা আস্তে আস্তে কিন্তু প্রমাণিত হচ্ছে। সো এই যে তোমরা যারা অফলাইনে পড়ো, আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না, বাট যেহেতু তুমি একটা জায়গায় ভর্তি হয়েছো, টাকা দিয়ে ভর্তি হয়েছো, তো চেষ্টা করবা ক্লাসগুলো করার। তোমাদেরকে অনেকজন অনেকভাবে হয়তো বোঝাবে যে অনলাইনে করে কিছু হয় না, অনলাইনে করে চান্স পাওয়া যায় না, অনলাইনে করে ভালো কিছু হওয়া যায় না। বাট আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আমি নিজে অনলাইন ক্লাস করে আমি বুয়েটে চান্স পাইছি। আমি আমার অফলাইনে যতটুকু শিখেছি তার থেকে আমি আমার অনলাইনে তার থেকে 1000 গুণ বেশি শিখেছি। আমি এটা 100 বার বলবো, এটা আমি তোমাদেরকে এখানে দাঁড়ায় বলতেছি। তুমি যদি আমাকে কারোর সাথে ডিবেট করতে দাও 1 to 1, আমি 1 to 1 ডিবেট করবো। আমি যদি তুমি বলো যে না আপনি একজন, আমি 100 জন নিয়ে আসবো অফলাইনের ভালো, অফলাইনকে ভালো প্রমাণ করবে, ঠিক আছে, বাট আমি 100 জনের সাথেও বসতে রাজি। অনলাইনে মাচ বেটার কিছু করা সম্ভব, জাস্ট তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে। ফার্স্ট কথা হচ্ছে ইচ্ছা শক্তি। তোমার যদি ইচ্ছা শক্তি থাকে, অফলাইনের থেকে অনলাইনে 1000 গুণে ভালো করা পসিবল। ঠিক আছে, আমি জাস্ট এই একটা কথাই তোমাকে বলে দিচ্ছি। সো এই কালচারাল ল্যাগটা, এটাকে বলা হয় কালচারাল ল্যাগ। মানে আমি যদি শুদ্ধ ভাষায় বলি বা সোশিওলজির ভাষায় বলি, এটাকে বলা হয় কালচারাল ল্যাগ। মানে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, বাট আমরা নিতে পারছি না, প্রযুক্তির ফায়দাটা আমরা নিতে পারছি না। ঠিক আছে, সো চলো, মানে আমি হচ্ছে একটু অযৌক্তিক কথা বলতে কম পছন্দ করি। মানে আমি তোমাকে আরো 1000টা উদাহরণ দিতে পারি, বাট আমি সবসময় এক্সাম্পল গুলো তোমাদের যে বিভিন্ন সাবজেক্টের ভাষা থেকে তোমাদের আমি এক্সাম্পল দেই, যাতে তোমাদের বুঝতে ইজিয়ার হয়। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা আগের দিন কি কি পড়েছিলাম একটু রিক্যাপ করি। আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে রিক্যাপ। আমরা আগের দিন পড়েছিলাম হচ্ছে পদক্ষেপ সংক্রান্ত ম্যাথ। তো সেখানে আমরা একটা জিনিস দেখেছিলাম যে কেএসপিটা দেওয়া থাকে, কেএসপিটা আমার গিভেন থাকে, আমার কেআইপি বের করতে হয়। ঠিক আছে, কেআইপিটা বের করতে হয়। কেআইপি বের করে যদি কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হয়, দেন আমার কি পড়ে? অধক্ষেপ পড়ে, অধক্ষেপ পড়ে। আর যদি কেআইপি ইজ লেস দেন কেএসপি হয়, তাহলে নো অধক্ষেপ, তাহলে নো অধক্ষেপ। তাই তো? তো এই ছিল আমাদের জিনিস, তাই তো? ওকে, তো চলো আমরা তাহলে শুরু করি। আমরা এই জায়গা থেকে শুরু করব, এবং আমাদের একটা ফর্মুলা ছিল, মনে আছে? আমাদের একটা লঘুকরণ সূত্র ছিল, S1V1 ইকুয়াল টু ছিল হচ্ছে S2V2। এই ফর্মুলাটা আমরা বারবার বারবার ব্যবহার করছিলাম। তো আমরা এরই ধারাবাহিকতা, এবং আমরা আয়ন শনাক্তকরণও শিখেছিলাম। আমরা হচ্ছে Fe2 প্লাস আয়ন, Fe3 প্লাস আয়ন, এবং হচ্ছে জিঙ্ক 2 প্লাস আয়ন আমরা করতে শিখেছিলাম, তাই না? বলো দেখি, আমরা তিনটা ক্ষেত্রে কি ব্যবহার করেছিলাম? আমরা তিনটাই ব্যবহার করেছিলাম হচ্ছে, বলো কি ব্যবহার করেছিলাম? K4 Fe CN6, পটাশিয়াম কি বলতো? ফেরোসায়ানাইড। তো যদি এই পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে Fe2+ দেওয়া হয়, তাহলে Fe2+ যদি দেওয়া হয় তাহলে কি তৈরি করে বলো দেখি? কি ধরনের কালার দেয়? Fe2+ কি কালার দিয়েছিল বলো K4 FeCN6 এর সাথে? বলো কি কালার দেয় এটা?
পটাশিয়াম ফেরোসায়ানাইড কি কালার দিয়েছিল? মনে রাখবা হানি গানি, হালকা নীল গাঢ় নীল। তাহলে এখানে কালার ছিল হচ্ছে হালকা নীল, হালকা নীল। এবং আমার প্রোডাক্টটা ছিল হচ্ছে K2Fe FeCN6, FeCN6 এই প্রোডাক্টটা এখানে তৈরি হয়। যখন কিনা আমরা Fe2+ দিলাম তখন আমাদের কি কালার পড়লো? তখন আমাদের পড়লো হচ্ছে গাঢ় নীল, গাঢ় নীল। এবং আমাদের প্রোডাক্টটা ছিল KFe FeCN6। আর যখন কিনা আমাদের প্রোডাক্টটা ছিল হচ্ছে Zinc2+, তখন আমাদের অধক্ষেপ পড়লো হচ্ছে সাদা কালারের অধক্ষেপ। এবং আমাদের প্রোডাক্টটা ছিল ZnFe FeCN6। এটা ছিল আমাদের আগের দিনের পড়া। সো আগের দিনের পড়াটা আমরা একটু রিক্যাপ করে দিলাম, ঠিক আছে? তো কারো কোনো সমস্যা থাকার কথা না আগের দিনের পড়াই। সো আমরা আজকে যে কাজটা করব, আজকে আমরা হচ্ছে অধক্ষেপের 2টা ম্যাথ আমরা আগের দিন করেছিলাম, আজকে আমরা আরো অধক্ষেপের ম্যাথ করব, ঠিক আছে? তো সবাই রেডি, খাতা কলম ক্যালকুলেটর। আর আগের দিনের ম্যাথটা একটু দেখে নাও। আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি বা 2 মিনিট সময় দিচ্ছি। 2 মিনিটে, ঠিক আছে, যাদের আগের দিনের ম্যাথটা করা আছে খাতায়, ওই খাতাটা একবার দেখে নাও, ঠিক আছে? K2 হ্যাঁ K2 সরি হ্যাঁ K2 K2Zn ভাইয়া কালকে এক্সাম আছে, চ্যাপ্টার ফুল চ্যাপ্টার অধক্ষেপের ম্যাথ গুলো করে যেও। আর আগের যে শক্তি, তারপরে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা, মানে হচ্ছে এই ম্যাথ গুলো করে যেও, ঠিক আছে? পিএইচ এর ম্যাথ করান, হ্যাঁ পিএইচ এর ম্যাথ করাবো, টেনশন কেন নিচ্ছ? চলো ওকে। আর আমরা সময়ায়ন প্রভাব পড়বো আজকে। সো দেখো অধক্ষেপ সংক্রান্ত সমস্যা, আরেকটা সমস্যা আমরা পেয়ে গিয়েছি। ওইখানে কি ছিল? এটাই তো নাই, দেখতেছো কি একটা অবস্থা। এখানে মনে করো ছিল হচ্ছে HF, হাইড্রোজেন ফ্লোরাইড। এরকম হইলে হবে? কিন্তু খেয়ালই করি নাই। এখানে ছিল মনে করো HF, তাহলে এই ম্যাথটা আমাদেরকে করতে হবে। তো ম্যাথটা দেখো আমি পড়ি। বলছে A এবং B পাত্রে দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণে কোনো অধক্ষেপ পড়বে কিনা। তাহলে এটা হচ্ছে A পাত্র যেখানে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে B পাত্র যেখানে আছে হাইড্রোজেন ফ্লোরাইড HF। এখন বলছে এই দুইটা মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কিনা। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? KIP বের করতে হবে। এখন তাহলে কার KIP বের করব, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কনসার্ন। কার KIP বের করব, বলো দেখি কার KIP বের করতে হবে। এখানে কার KIP বের করতে হবে? যারা পারবা নিজে নিজে করা শুরু করে দাও, আর যারা পারবা না আমার সাথে কথা মিলাও। কার KIP বের করব? যার KSP দেওয়া আছে তার KIP বের করব। যার KSP দেওয়া আছে তার KIP আমরা বের করব, তাই তো? আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে এইটার KSP দেওয়া আছে, তাহলে আমরা এই যৌগেরই KIP বের করব। ওকে, খুবই ভালো কথা। তাহলে আগে চলো, আগে আমরা KIP এর যে ইকুয়েশনটা সেটা এই পাশে লিখে ফেলি ছোট্ট করে, মানে কার KIP বের করব সেটা। ওকে, লিখো আমার সাথে সাথে CaF2। তাহলে এটা যদি ভাঙে তাহলে কি হবে? Ca2+ যোগ 2F মাইনাস, তাহলে KIP অফ CaF2 কত হবে? ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইনটু ক্লোরিনের ঘনমাত্রা তার উপরে স্কোয়ার। অনেকে বলছো যে ভাই এখানে কি আমি 2 দিব না? না,
এখানে আমরা 2 দিব না, আমরা কি করতাম, আমরা দিতাম যে এটা S এটা 2S, তারপরে ফ্লোরিনের ঘনমাত্রা বসাতাম 2S, সেটা ভিন্ন বিষয়। আমরা ফ্লোরিনের ঘনমাত্রাটা 2S বলতে পারি, বাট এখানে আমরা 2F লিখবো না, ঠিক আছে, এখানে আমরা F ই লিখবো। তুমি আগের খাতাতেও দেখো আমরা তাই করেছি, যখন S দিতাম তখন আমরা 2S দিতাম, ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, তাহলে আমার এখন লাগবে কি, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা, আমার লাগবে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, ঠিক আছে। ওকে, এবার চলো, এবার এই যে ওবায়দুল গাধা, ওবায়দুল হইতেছে মানে কি বলবো, ও ক্লাসে উদ্ভট একটা প্রশ্ন ওর করাই লাগবে এবং মাঝ পথে করবে, এই ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রবণ নাই, গাধা কোথাকার, এই দুইটা মিক্স করলে না ক্যালসিয়াম ফ্লোরাইড তৈরি হবে। কালকে তুই ম্যাথ করলি না, তোরে করাইলাম না, তুই যে আগের ক্লাসে ছিলি, আমার ক্লিয়ারলি মনে আছে, পড়ে না, বাসায় পড়ে না। কেআইপি তে কেন 2 দিব না, কেএসপি তেও 2 দেই না, কেএসপি তেও 2 দেই না, ভালো করে খেয়াল করো, দেখো, ঠিক আছে, আগের লেখা দেখো, কোথাও আমরা 2 দেই না, এস লিখি তখন আমরা 2 দেই। আচ্ছা, তাহলে যখন কিনা আমার এইটা আর এটা মিক্স করা হবে, তখন আমার কি বিক্রিয়া হবে, তখন আমার বিক্রিয়া হবে CaCl2 প্লাস HF, তৈরি হবে কি CaF2 প্লাস HCl, এরকম তৈরি হবে। এখন এইটার অধক্ষেপ পড়বে কিনা বোঝা গেল? হ্যাঁ অবায়দুল, বোঝা গেল কোত্থেকে আসছে? হ্যাঁ, ওবায়দুল আমি চিনি, কারণ ও হচ্ছে ক্লাসে কন্টিনিউয়াস কমেন্ট করতে থাকে, সমস্যা নাই, এটা এখান থেকে আসছে। আচ্ছা, এখন এটার অধক্ষেপ পড়বে কিনা, তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা বের করতে হবে। তাহলে বলো ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কোন পাত্র থেকে পাবো, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কোন পাত্র থেকে পাবো, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা পাবো যেই পাত্রে ক্যালসিয়াম আছে এই পাত্র থেকে। তাহলে এখানে ক্যালসিয়াম 2+ আছে, তাহলে CaCl2, এটা ভাঙলে হবে Ca2+ যোগ 2Cl-, তাহলে আমার লাগবে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা। তাহলে এটা যদি আমার হয় 6 × 10⁻³ মোলার, তাহলে এটা কত হবে বলতো, এর ঘনমাত্রা কত হবে, এটা S হইলে এটাও S, তাহলে 6 × 10⁻³ মোলার। ভাই এটা কি করব, এটা আমার দরকার নাই, এইটা আমার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো ক্যালসিয়াম 2+ এর S1 কত, 6 × 10⁻³ মোলার। V1 কত, V1 হচ্ছে 35 ml, এই যে এখানে V1 35 ml। V2 কত ভাই, V2 হচ্ছে এটা যোগ এইটা, কারণ দুইটা মিক্স করা হবে, দুইটা মিক্স করলে আয়তন কি হয়ে যাবে, দুইটা যোগ হয়ে যাবে, 35 যোগ 35, তাহলে V2 হলো 35 যোগ 35 70 ml। তাহলে আমাদের ফর্মুলা কি, S1 V1 ইকুয়াল S2 V2, তাহলে এখান থেকে V2 S2 বের করতে হবে আমার, তাহলে S2 হচ্ছে S1 V1 ডিভাইডেড বাই V2, S1 কত 6 × 10⁻³ V1 কত, V1 হচ্ছে 35, V2 হচ্ছে গিয়ে 70, এটা এটা কাটলে 2, এটা এটা কাটলে 3, তাহলে S2 হচ্ছে 3 × 10⁻³ মোলার, এটা হচ্ছে S2। তো S2 মানেই হচ্ছে আমার ক্যালসিয়াম 2+ এর পরবর্তী ঘনমাত্রা, তাহলে S2 হচ্ছে ক্যালসিয়াম 2+ এর পরবর্তী ঘনমাত্রা। একজন বলছে যোগ কেন করি, যোগ এই কারণে করি ভাইয়া, কারণ তোমার প্রশ্নে বলে দিয়েছে যোগ করতে। এই যে A এবং B পাত্রের দ্রবণ মিশ্রিত করলে ঘন অধক্ষেপ পড়বে কিনা, তাহলে এটা পেলাম ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা। এবার আমরা কার ঘনমাত্রা বের করব, এবার আমরা ঘনমাত্রা বের করব ফ্লোরাইডের। তাহলে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কোথায় আছে, ফ্লোরাইড আয়ন ওই যে ওই পাত্রে ফ্লোরাইড আয়ন আছে, দেখো ওই পাত্রে ফ্লোরাইড আয়ন আছে, আছে না, আছে। তাহলে ওই ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা আগে ভাঙো, HF, তাহলে ভাঙলে কি হবে H+ যোগ F-, তাহলে এটার ঘনমাত্রা যদি 6 × 10⁻³ হয়, এটাও হবে, আচ্ছা আমার তো লাগবে ফ্লোরাইড, হাইড্রোজেনের দরকার নাই, 6 × 10⁻³, তাহলে আমার S1 হচ্ছে 6 × 10⁻³ V1 হচ্ছে 35 ml, V2 কত হবে, যেহেতু দুইটা যোগ করা হয়েছে তাহলে 35 35 70 ml, S2 কত, সো সেম ভাবে করে দেখবা, S2 ইকুয়াল S1 V1 বাই V2, S2 আসবে হচ্ছে
3 × 10⁻³ মোলার। এটা কার ঘনমাত্রা? এটা হচ্ছে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা। 3 × 10⁻³ মোলার। তাহলে আমি ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা পেয়ে গেছি, আমি ফ্লোরাইডের ঘনমাত্রা পেয়ে গিয়েছি। দুইটা সেম আসতে পারে, আমার কোনো সমস্যা নাই, আসতেই পারে। এটা এবার এখানে বসায় দাও। তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা কত? 3 × 10⁻³ ইন্টু 3 × 10⁻³ তার উপরে স্কোয়ার। তাহলে কত আসে ভাই? হ্যাঁ, 3 × 10⁻³ কিউব আর কি। 3 × 10⁻³ ইন্টু 3 × 10⁻³ তার উপরে স্কোয়ার। তাহলে কত আসে? 2.7 × 10⁻⁸। এটা হচ্ছে কেআইপি। তাহলে আমরা এবার কার সাথে কম্পেয়ার করব? এবার আমরা কেআইপিটা কম্পেয়ার করব হচ্ছে কেএসপির সাথে। তাহলে দেখো তো ভাই, কেএসপি হচ্ছে 10⁻11, 10⁻11, এটা হচ্ছে 10⁻8। তাহলে -8 বড় নাকি -11 বড়? দেখো এটা হচ্ছে -8 মানে কম ছোট, -11 বেশি ছোট। তাহলে কেআইপিটা আমার বড়। অনেকে কিন্তু এই সিম্পল ম্যাথটা বোঝে না। মাথায় পাওয়ার যত মানে মাইনাস পাওয়ার হইলে যেটা কম সেটাই বড়, মাইনাস পাওয়ার হইলে যেটা কম সেটাই বড়। তাহলে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি। তাহলে অধক্ষেপ পড়বে। ক্লিয়ার? বলো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? কেআইপির ভিতরে কেন 2 হবে রে বাবা? আমি কবে এখানে 2 গুণ লিখছি? তুমি যারা বলতেছো যে ভাই এখানে 2 দিবেন না, আমাকে জাস্ট একটা স্ক্রিনশট নিও, আমার ইনবক্সে দিও যে ভাই আপনি কোন এক ক্লাসে এখানে 2 গুণ দিছিলেন, 2f লিখছিলেন। যদি আমারে দেখাইতে পারো আমি দুনিয়া সাইডে দিব, ঠিক আছে? যে ভাই আপনি এখানে 2f লিখছিলেন, আমি 2s লিখছিলাম, 2s স্কয়ার কেন? তুমি হয়তো ক্লাসে নতুন, এই যে এই 2 থাক, এই যে যেটা সহগ থাকে সেটা পাওয়ার হয়ে যায়, ঠিক আছে? সো যাদের ক্লিয়ার হয়েছে তারা লিখো ক্লিয়ার, যাদের ক্লিয়ার হয়েছে তারা লিখো ক্লিয়ার। সো আমরা একটু শর্টকাটটা অ্যাপ্লাই করি এবার। তো শর্টকাটটা যদি আমি অ্যাপ্লাই করি, কেএসপি মানে কেআইপি, কেএসপি তো দেওয়াই আছে। তাহলে কেআইপি ইকুয়াল টু হবে ভাই ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা আর হবে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা তার উপরে স্কয়ার। তাহলে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রার জন্য S1V1/V2 তার উপরে স্কয়ার, সরি স্কয়ার নাই তো এখানে, তাই না? এখানে আছে। তাহলে S1V1/V2 তার উপরে স্কয়ার। তো এই ক্ষেত্রে আমার S1 কত ছিল? এখানে দেখো তো S1 কত ছিল? এই যে এটা আমার S1, এটা আমার V1, আর দুইটা যোগ করলে V2। তাহলে আমার S1 হচ্ছে 6 × 10⁻³ ইন্টু 35 ডিভাইডেড বাই 70 ইন্টু 6 × 10⁻³ ইন্টু 35 ডিভাইডেড বাই 70 তার উপরে স্কয়ার। সো এটা করলে আমার আসছে 2.7 × 10⁻8 কেআইপি। কেআইপি এর একক কত হবে এটা বলো দেখি কেউ একজন। কেএসপি আর কেআইপি সমান হলে আগের ক্লাসে পড়ানো হয়েছে, ওইটাকে তখন আমরা বলবো হচ্ছে বলো কেএসপি ইকুয়াল টু কেআইপি হলে আমরা কি বলি? সম্পৃক্ত দ্রবণ, পদক্ষেপ পড়বে না। কি কারো কি ডিসপ্লে আটকে যাচ্ছে এমন হচ্ছে? আমি অনেকগুলো মেসেজ পাচ্ছি এরকম। না, সবার আটকাচ্ছে না তো। হ্যাঁ, সো এটার দেখো ওভারঅল কিন্তু আমার এটা ঘনমাত্রা মোল পার লিটার, এটা মোল পার লিটার, তাহলে দুইটা মোল পার লিটার।
মোল পার লিটার আর মোল পার লিটার স্কোয়ার, তাহলে এটার একক হবে হচ্ছে মোল পার লিটার তার উপরে কিউব। কোন গাধা যদি বলে এটার একক নাই, তাহলে ওরে বুঝাই দিবা কিভাবে একক আছে এটার। একটা ঘনমাত্রা আর একটা ঘনমাত্রা, দুইটা ঘনমাত্রা গুণ করছো, তাহলে একক কেন থাকবে না? অবশ্যই একক থাকবে। এটা মোল পার লিটার আর এটা মোল পার লিটারের স্কোয়ার, তাহলে ওভারঅল মোল পার লিটারের কিউব, মোল পার লিটারের উপরে কিউব। ওকে, ঠিক আছে। তাহলে পরের ম্যাথটা করো দেখি, পরের ম্যাথটা করো। করো, এটা শর্টকাট দিয়ে করতে পারো বা যে কোনো ভাবে করতে পারো, তোমার যা ইচ্ছা, যেভাবে তোমার মন চাই সেভাবে তুমি এই ম্যাথটা করো, যেভাবে তোমার মন চাই সেভাবে তুমি এই ম্যাথটা করো। আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট না 3 মিনিট সময় দিচ্ছি। একজন বলছে হাজারি স্যারের বইয়ে কেআইপির একক নাই, ভুল আছে, ভুল আছে, বুঝলা? হাজারি স্যারের বইয়ে কেআইপির একক নাই, ভুল আছে, দ্যাটস ইট। কেএসপি তে তো একক নাই, কেএসপি তেও একক আছে, যেখানে বলা আছে একক নাই সেটা ভুল আছে। এক্সামে শর্টকাট দিবা না, বলো এটা কি হবে? ওকে, সো দেখো, সোডিয়াম ক্লোরাইড আছে, সিলভার নাইট্রেট আছে, এদেরকে মিক্স করলে অধক্ষেপ পড়বে কিনা দেখো। যার দেওয়া আছে তারটাই আমরা বের করব। তাহলে সিলভার ক্লোরাইডেরটা দেওয়া আছে, তাই না? তাহলে আমরা যদি একটু বের করি, তাহলে সিলভার ক্লোরাইড AgCl, এটা ভাঙলে কি হবে? Ag প্লাস যোগ Cl মাইনাস, তাহলে KIP অফ AgCl, তাই না? AgCl, তাহলে এটা কি হবে? Ag প্লাসের ঘনমাত্রা, সিলভার প্লাসের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, তাই না? সাবাস। তাহলে সিলভার প্লাসের ঘনমাত্রা আমাকে বের করতে হবে। সিলভার প্লাসের ঘনমাত্রা যদি আমি বের করি, সিলভার প্লাসের এটা হচ্ছে, সিলভার কোথায় আছে বলো? সিলভার প্লাসের ঘনমাত্রা যদি আমি বের করতে চাই, আমার পাত্র এ নিব নাকি পাত্র বি নিব, কোনটা হবে? তাহলে আমাকে নিতে হবে হচ্ছে পাত্র বি। এই যে এইখানে আমার সিলভার নাইট্রেট আছে, তাই না? তাহলে এখান থেকে আমি সিলভার প্লাসের ঘনমাত্রা পাবো, আর এখান থেকে আমি পাবো হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু ভেঙে নিব, মানে সুবিধার জন্য ভেঙে নিব। যেমন হচ্ছে ধরো AgNO3, তাহলে এটা ভাঙলে হবে হচ্ছে Ag প্লাস যোগ NO3 মাইনাস। তাহলে আমার তো সিলভার আয়নের ঘনমাত্রা লাগবে, তাহলে এটা কত? এটার ঘনমাত্রা দেওয়া 0.02, তাহলে এটাও হবে আমার 0.02। তাহলে আমার S1 ইকুয়াল টু 0.02, V1 ইকুয়াল টু কত ভাই? 15 ml। এবার তোমরাই বলো ভাই V2 কত হবে? তোমরাই বলো V2 কত হবে? বলো V2 কত হবে? V2 হবে এখানে 25, ওইখানে 15, যেহেতু দুইটা যোগ করা হয়েছে, তাহলে V2 হবে 15 যোগ 25, 40 ml। তাহলে আমার S2 বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা জানি যে S2 ইকুয়াল টু হচ্ছে আসলে S1 V1 বাই V2। তাহলে S1 কত? 0.02, V1 হচ্ছে 15 ডিভাইডেড বাই 40, তাহলে S2 হচ্ছে 0.02 ইন্টু 15 ডিভাইডেড বাই 40, তাহলে 7.5 ইন্টু 10⁻³ তাহলে এটা হচ্ছে আমার সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা। সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা হচ্ছে 7.5 ইন্টু 10⁻³ ওকে, হইল? এবার আমরা কোথাকারটা নিব? এবার আমরা নিব হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা লাগবে আমার। তাহলে ক্লোরাইড আয়নটা কোথা থেকে পাবো? ক্লোরাইড আয়নটা পাবো এখান থেকে। তাহলে NaCl, NaCl যদি আমার ভাঙে, তাহলে Na প্লাস যোগ Cl মাইনাস, তাহলে এইটা যদি আমার, এই যে Na প্লাস NaCl এর ঘনমাত্রা 0.03, তাহলে এইটা যদি আমার 0.03 হয়,
ক্লোরাইডও আমার 0.03। তাহলে আমার S1 হচ্ছে 0.03, V1 কত এখানে? V1 হচ্ছে আমার 25, V2 কত? 25 আর 15 40 ml। তাহলে আমার S2 লাগবে। সো আমার S2 ইকুয়াল S1 V1 বাই V2। তাহলে 0.03 ইন্টু হচ্ছে 25 ডিভাইডেড বাই 40। তাহলে S2 কত আসে? 0.03 ইন্টু 25 ডিভাইডেড বাই 40। তাহলে 0.01875। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.01875। আসলে জেনারেলি সিলভার ক্লোরাইড অধক্ষেপ পড়ে, বুঝলো? সাবাস। তাহলে আমি দুইটা ঘনমাত্রা পেয়ে গিয়েছি। তাহলে এটা আমি জাস্ট ওইখানে বসাই ফেলবো, তাই না? তাহলে আমার এখানে বসাই ফেলো 7.5 ইন্টু 10⁻³ ইন্টু 0.01875। কত আসে? 1। তাহলে কেআইপি আসে হচ্ছে 1.40 ইন্টু 10⁻⁻4। আর আমার এটা -10, তাহলে অবশ্যই কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি। মাইনাস যেটা কম সেটাই হচ্ছে বড়। তাহলে হচ্ছে এইটাই আমার কেআইপি। অতএব অধক্ষেপ পড়বে। অধক্ষেপ ক্লিয়ার? ওকে, ক্লিয়ার কিনা বলো তো? সো দেখো, আমরা অধক্ষেপের দুইটা ম্যাথ আগের দিন করিয়েছি, অধক্ষেপের দুইটা ম্যাথ আজকে করালাম। এরপরে আমার মনে হয় না অধক্ষেপে কোনো টাইপের সমস্যা তোমাদের হওয়া উচিত, যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করে থাকো। এখন এতগুলো ম্যাথ বা 4টা ম্যাথ সেম টাইপের করে দেওয়ার পরে যদি তুমি না বুঝতে পারো, তাহলে কি করতে হবে ভাই? তোমাকে এই ম্যাথগুলো আরো 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 প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কালকে যেমন করালাম, আজকে যেমন করালাম, আজকে অনেক বেশি ক্লিয়ার হয়েছে না? তা আমি কি নেক্সট দিন আবার করাবো? না, তুমি করবা। তুমি এখন নিজে নিজে করবা, ঠিক আছে? তুমি এখন নিজে নিজে করবা। ওকে, এখন একটা কথা এখন তোমরা অনেকে ভাবতে পারো, আমি জানি না তোমরা কেউ ভেবেছো কিনা, যে শিশির ভাই কি পাগল নাকি? শিশির ভাই বারবার এরকম করতেছে কেন? এই জায়গাটা শিশির ভাই বারবার এরকম করতেছে কেন? কারণ বারবার তো আমার S1, এখানে যেটা আমার S1 সেটাই আসতেছে, এখানে যেটা আমার S1 সেটাই তো বারবার আসতেছে। তাহলে শিশির ভাই বারবার এরকম কেন করতেছে? এটা কি তোমাদের মাথায় প্রশ্ন আসছে? যে S1 যেটা, সেটা তো আমার এখানেই আছে, এটাই তো বারবার S1 আসতেছে। এটা কি কারো মাথায় কোনো কোশ্চিন আসছে? আচ্ছা, এটা ভিন্ন হইতে পারে। কিভাবে ভিন্ন হইতে পারে আমি তোমাকে একটু বলি, ঠিক আছে? এরকম কোনো অঙ্ক এখানে নাই, আমি নিজে নেই, ঠিক আছে? আচ্ছা, এরকম একটা অঙ্ক আমরা পরে নিচ্ছি। এবার একটা টাইপ লিখো তো। অনেক সময় পিএইচ দেওয়া থাকতে পারে। পিএইচ দেওয়া থাকলে, পিএইচ দেওয়া থাকলে এটা একটা টাইপ লিখো। একজন বারবার চিল্লাচ্ছে যে স্যার পিএইচ এর ম্যাথ করান। সো পিএইচ দেওয়া থাকলে কিভাবে ম্যাথ করব সেটা আমি তোমাদেরকে একটু বলে দেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, কথার কথা ধরো, ধরো, হ্যাঁ, ওই যে রিসাতুল বলছো, হ্যাঁ যদি 2s হয়, হ্যাঁ যদি 2s হয় তখন আমাদেরকে ওইভাবে লিখতে হবে। দেখো, হ্যাঁ সহগ ভিন্ন থাকলে কখনো আমাদের ঘনমাত্রা ভিন্ন আসতে পারে। আচ্ছা দেখো, তোমার মনে করো এরকম দেওয়া আছে, ঠিক আছে, যে এখানে NaOH আর এইখানে মনে করো দেওয়া আছে কিছু একটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা বাদ দেই আমি। ধরো কথার কথা, আগের ম্যাথটা আমাদের কি ছিল বলতো? আগের ম্যাথটা ছিল সোডিয়াম ক্লোরাইড
NaCl 25 ml 0.03 মোলার। আর এইখানে মনে করো কি দেওয়া ছিল, আচ্ছা সিলভার নাইট্রেট না, আচ্ছা আমরা আগের ম্যাথ বলতে এইটা নেই, ক্যালসিয়াম ক্লোরাইড আর HF, আচ্ছা এইটা নেই, হ্যাঁ আচ্ছা এটা মনে করো সোডিয়াম ক্লোরাইড না, এটা মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। আর এইখানে মনে করো HF দেওয়া আছে, যে HF এর দেওয়া আছে মনে করো হচ্ছে 20 ml, আর এটার pH দেওয়া আছে মনে করো 5.5। এখন প্রশ্ন হলো এটা A, এটা B, আর আরেকটা পাত্র দেওয়া আছে C, যেখানে বলা আছে A+B। প্রশ্ন হচ্ছে A+B তে অধক্ষেপ পড়বে কিনা, C পাত্রে অধক্ষেপ পড়বে কিনা, এইটা হচ্ছে এখন আমাদের কোশ্চেন। তাহলে আমরা কিভাবে করব, C পাত্রে অধক্ষেপ পড়বে কিনা, এটা আমরা কিভাবে করব। নাইম বলছো পিএইচ কি, তুমি কি ছোট মানে ছোট ক্লাসের, ভুল করে ঢুকে ফেলছো বড় ভাইয়ের আইডিতে। বের হয়ে যাও, বের হয়ে যাও নাইম, তোমার বড় ভাইকে ক্লাস করতে বলো, তুমি বের হয়ে যাও বাবা, বের হয়ে যাও, তুমি মেবি ক্লাস 8-এ পড়ো, বের হয়ে যাও। তোমার ছোট বড় ভাইকে দিয়ে দাও ফোনটা। কেন কেন ডিস্টার্ব করো বড় ভাইকে ক্লাস করার সময়, তোমরা যে কি করো, দিয়ে দাও তোমার বড় ভাইকে ফোনটা দিয়ে দাও, ক্লাস করো। আচ্ছা, তাহলে কি করতে হবে বলো তো এখানে, এই পিএইচ তোমরা পড়ে আসছো না 9-10-এ, নাকি পড়ে আসো না কোনটা? আচ্ছা আমি একটু শুনি দেখি কারা পড়ে আসছে কারা পড়ে আসে না 9-10-এ। 9-10-এ কি তোমরা পিএইচ পড়ে আসছো? কোথায় পড়ছো তোমরা 9-10-এ বাবা, পিএইচ কেন পড়ো নাই? আমরা তো পিএইচ পড়াইছি, হাই হাই কি বলো, পিএইচ পড়ো নাই? আচ্ছা হইল, সমস্যা নাই। সো পিএইচ মানে হচ্ছে, পিএইচ মানে হচ্ছে -log H+ এর ঘনমাত্রা, ঠিক আছে, এখানে এটা হচ্ছে H+ এর ঘনমাত্রা। সো দেখো আমার যখন হচ্ছে এই ম্যাথগুলো করতে হবে তখন তো আমার যেমন এখানে ঘনমাত্রা দেওয়া আছে, বাট এই পাত্রে আমার ঘনমাত্রা কই ভাই, আমার তো S1 লাগবে, আমার S1 লাগবে না, লাগবে। তাহলে আমার এখানে ঘনমাত্রাটা কই, আমার তো এখানে ঘনমাত্রা দেওয়া নাই রে ভাই। তাহলে এখান থেকে আমার ঘনমাত্রাটা কোথা থেকে পাবো, ঘনমাত্রাটা পাবো আমার পিএইচ দেওয়া আছে, এখান থেকে আমি ঘনমাত্রা পাবো, পিএইচ দেওয়া আছে না, এইখান থেকে আমি ঘনমাত্রাটা পাবো। তাহলে এই যে পিএইচ কত দেওয়া আছে বলো তো, পিএইচ দেওয়া আছে হচ্ছে 5.5। তাহলে এটাকে যদি আমি লিখি, পিএইচ মানে কি, পিএইচ মানে হচ্ছে -log H+ ইকুয়াল টু হচ্ছে 5.5। তাহলে এইটা যদি আমরা এক কাজ করি যে log of H+, তাহলে দেখো এই পাশের মাইনাসটা এই পাশে চলে যাবে, -5.5। এত ডিস্টার্ব দিচ্ছে কেন এই বোর্ডটা আজকে, অলওয়েজ ডিস্টার্ব দেয়, আগের দিনও তাই করছিল, যেটা লিখছিলাম এটা হারাই যাচ্ছিল। সো তোমরা একটু মানে টাইম নিও, এখানে মাইনাস চলে আসবে একটু পরে। তাহলে log H+ ইকুয়াল টু হচ্ছে -5.5, তাই না, আসতেছে না এখনো। আচ্ছা তাহলে আমার লাগবে H+ এর ঘনমাত্রাটা আমার লাগবে, তাহলে H+ এর ঘনমাত্রাটা হবে, H+ এর ঘনমাত্রাটা হবে শিফট লগ
শিফট লগ -5.5। এখন শিফট কি ভাই? শিফট হচ্ছে ক্যালকুলেটরে শিফট পাবা, ক্যালকুলেটরে দেখো শিফট আছে, শিফট হলুদ বাটনে দেখো শিফট লেখা আছে, ওই শিফট বাটনে শিফট টিপো, তারপরে লগ দাও, তারপরে -5.5 দাও, কত আসে দেখো, আসে হচ্ছে 3.16 ইন্টু 10⁻⁻6, এটা আসে 3.16 ইন্টু 10⁻⁻6। তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার H+ এর ঘনমাত্রা। তাহলে তোমার তো ক্যালসিয়াম ফ্লোরাইডের অধক্ষেপ পড়বে কিনা এই কোশ্চিন ছিল, তাহলে তো তুমি ফ্লোরাইডের আয়ন লাগবে না, তো HF, তাহলে HF যদি ভাঙে তাহলে H+ যোগ F-, তাহলে H+ এর ঘনমাত্রা কত ভাই? 3.16 ইন্টু 10⁻⁻6। তাহলে F- এর ঘনমাত্রাও তো তাই, 3.16 ইন্টু 10⁻⁻6। এই তো, এতটুকুই, এতটুকুই। মানে কি ছিল দেখো, আমি বলি, এতদূর তোলা হয়েছে তোমাদের, এতদূর তোলা হয়েছে কিনা বলো। আমি বলি, আমার এখানে পিএইচ দেওয়া আছে, কোনো ঘনমাত্রা দেওয়া নাই, তাহলে পিএইচ সমান -log H+, তাহলে -log H+ সমান হচ্ছে 5.5, তাহলে log H+ ইকুয়াল -5.5। এখান থেকে আমার H+ এর ঘনমাত্রা বের করতে গেলে H+ ইকুয়াল শিফট লগ, মানে ক্যালকুলেটরে শিফট দিবা, তারপরে লগ দিবা -5.5, ঠিক আছে। তাহলে H+ ইকুয়াল 3.16 ইন্টু 10⁻⁻5, এটা আসবে, ঠিক আছে। এটা যদি তোমার চলে আসে, এটা যদি তোমার চলে আসে, তাহলে HF ইকুয়াল টু H+ F-, তাহলে H+ এর ঘনমাত্রা যত, F- এর ঘনমাত্রাও তো ততই হবে, তাই না? কারণ দুইটা 1:1 রেশিও। এই কাজটা করার পরে বাকিটুকু পারা যাবে, বাকিটুকু হচ্ছে আমার এই ম্যাথের মতো। এই যে দেখো, এখানে আমার F- এর ঘনমাত্রাটা সরাসরি বলে দেওয়া ছিল, এই যে দেখো ঘনমাত্রা দেওয়া ছিল, আমি সরাসরি এখানে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ওখানে আমি পিএইচ বের করে নিয়ে আসলাম, পিএইচ থেকে F- এর ঘনমাত্রাটা বের করে আনতে পারলাম। দ্যাটস দ্য মেইন থিং। আমি কি বুঝাইতে পারছি যে পিএইচ এর কাজটা কি? গন্তব্য বুয়েট, তুমি এই প্রশ্নটা করেছিলা, সো তোমার ক্লিয়ার কিনা তাই বলো। কেএসপি তো এটাই, মনে করো এই ম্যাথই, সেম ম্যাথ, ঠিক আছে, মনে করো সেম ম্যাথ বাকিটুকু। যাদের ক্যালকুলেটরে আসে না তারা ক্যালকুলেটর দোকানে দেখায়ও, কেন আসবে না, অবশ্যই আসবে। ওকে, সো এখানে পিএইচ না থেকে পিওএইচ ও থাকতে পারে। পিওএইচ থাকলে কি করবা বলো? মনে করো এখানে পিএইচ না থেকে মনে করো পিওএইচ যদি দেওয়া থাকে, হ্যাঁ, মনে করো এখানে এরকম আছে HF, ঠিক আছে, মনে করো পিওএইচ দেওয়া আছে, পিওএইচ দেওয়া আছে, মনে করো কথার কথা 9.5, 9.5 দিব না, 8.5, 8.5, বাট এখানে তো আমার এইচ আছে, এখানে তো আমার এইচ আছে, তাহলে তো আমার পিএইচ নিয়ে যেতে হবে, ওএইচ নিয়ে তো আমার লাভ নাই, ওএইচ বের করে তো আমার লাভ নাই এখানে, কারণ আমার এখানে এইচ আছে, এইচ থাকলে পিএইচ লাগবে, ওএইচ থাকলে পিওএইচ লাগবে, বাট পিএইচ আর পিওএইচ একটা বলে দিলে আমরা একটা বের করতে পারি। আমরা একটা কথা জানি যে পিএইচ যোগ পিওএইচ ইকুয়াল হচ্ছে গিয়ে 14, তাহলে এখান থেকে আমরা পিএইচটা পেয়ে যাব, পিএইচ হচ্ছে 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস 8.5, তো আমার আলটিমেটলি 5.5, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথ। বোঝা গেল নিশ্চয়ই, বোঝা গেল, ক্লিয়ার? ভাইয়া ম্যাথ এরর আসে ক্যালকুলেটরে, তুমি ভালো মতো বসাইতে পারছো না, এই জন্য ক্যালকুলেটরে শিফট দাও, শিফট দিয়ে লগ দাও, লগ দিয়ে জাস্ট -5.5 বসাও, দ্যাটস ইট, আর কিচ্ছু না। হ্যাঁ, পিএইচ প্লাস পিওএইচ হচ্ছে 14, তাহলে যদি তোমার পিওএইচ বলে দেয়,
তোমার তো এখানে এইচ আছে, তাহলে তো তোমার এইচ প্লাসের ঘনমাত্রা লাগবে। এইচ প্লাসের ঘনমাত্রা কোথা থেকে পাওয়া যাবে? পিএইচ থেকে। তাহলে পিওএইচ বলে দিলে এই দুইটা যোগ করে 14, তাহলে পিএইচ সমান কি হবে? 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 থেকে 8.5 বাদ দিলে 5.5। ভেরি সিম্পল। ওকে, তাহলে আমরা পিএইচ দেওয়া থাকলে কি করব সেটা পেয়ে গেলাম, ঠিক আছে। ওকে, এবার আমরা একটা কমন জিনিসে যাব, সম আয়ন প্রভাব। কোথায় যাব আমরা? সম আয়ন প্রভাবে। ওকে, ঠিক আছে, সম আয়ন প্রভাব, সবাই রেডি? বলো, অধক্ষেপ রিলেটেড ম্যাথ কিন্তু আমাদের হয়ে গেল। রাফসান, পিএইচ আর পিওএইচ ইকুয়াল টু 14, এটা আসছে হচ্ছে পানির আয়নিক গুণফল থেকে, যেটা তোমরা চতুর্থ অধ্যায়ে পড়বা। চতুর্থ অধ্যায়ে গেলে ওটা পড়বা তোমরা। ওকে, সো যাদের ধরো ক্লিয়ার না তারা হচ্ছে এটা আবার করবা, কারণ আসলে আমি বুঝতে পারতেছি তোমরা হয়তো বা 9-10-এ কখনো পিএইচ এর নামই শুনো নাই। তো 9-10-এ যদি পিএইচ এর কখনো নামই শুনো নাই, এটা তুমি কখনোই মানে 10 মিনিট 15 মিনিট বা আমি আরো 20 মিনিট বোঝাইলেও তুমি এটা বুঝতে পারবে না, পসিবল না, বুঝলা? তো তোমাকে পিএইচটা করতে হবে আগে। সো পিএইচ নিয়ে হয়তো বা কোনো একটা ক্লাসে আলোচনা করব। আপাতত তোমার যদি পিএইচ পড়তে সমস্যা হয়, পিএইচ না করো, সমস্যা নাই, আগের যে ম্যাথ করেছি সেটা করলেই হবে। ওকে, চলো আমরা তাহলে পরবর্তীতে যাই। সম আয়ন প্রভাব, এই জিনিসটা আসলে কি কেউ একজন বলতে পারো? খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চিন যদি কঠিন করে তাহলে এইখান থেকে প্রশ্ন দিবে। তোমাদের যদি প্রশ্ন কঠিন করতে চাই তাহলে এখান থেকে প্রশ্ন দিবে। সম আয়ন প্রভাব, তো হোয়াট ইজ, এটাকে বলা হয় কমন আয়ন ইফেক্ট, ঠিক আছে। তো সম আয়ন বলতে বোঝানো হচ্ছে যে ধরো কথার কথা এরকম আছে, সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটা ভাঙলে কি কি হবে? Na প্লাস যোগ Cl মাইনাস, আর মনে করো আছে সিলভার ক্লোরাইড, তাহলে সিলভার ক্লোরাইড ভাঙলে কি হবে? সিলভার প্লাস যোগ ক্লোরিন মাইনাস। তাহলে এই যে দুইটা জিনিস পাচ্ছি, দুইটা জিনিসই হচ্ছে আমাদের কমন আয়ন, ঠিক আছে। এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের কি? কমন আয়ন বা সম আয়ন। কমন আয়ন বা বাংলাতে যেটাকে আমরা বলছি সম আয়ন। আয়তন না, আয়ন, মানে দুইটা আয়ন যদি কোনো একটা পাত্রে একই থাকে, একই পাত্রে যদি দুইটা আয়ন একই রকম পাওয়া যায়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কমন আয়ন বা সম আয়ন, ঠিক আছে। মনে করো একই পাত্রে সোডিয়াম ক্লোরাইড আছে, একই পাত্রে সিলভার ক্লোরাইড আছে, মানে বিষয়টা এরকম, এইখানে একটা পাত্রে একই পাত্রের মধ্যেই সোডিয়াম ক্লোরাইড দেওয়া হলো, আবার একই পাত্রের মধ্যে সিলভার ক্লোরাইড দেওয়া হলো, ঠিক আছে। তখন এটাকে আমরা বলি হচ্ছে সম আয়ন প্রভাব, ঠিক আছে, ক্লিয়ার। সম আয়ন মানে প্রভাব পড়ি না, এখন আমরা সম আয়ন শিখলাম। সম আয়নের কারণে কি হয় সেটা পরে আসছি, সম আয়নটা বুঝলা কিনা? যদি দুইটা আয়ন একই হয় তাহলে সম আয়ন, মানে এতটুকু কমন সেন্স তোমাদের আছে, এটুকু আমি মানে আশা করি আর কি। হুম, ওকে। আমাদের সব থেকে বড় একটা প্রবলেম কি জানো? আমাদের সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে আমরা সবসময় ঢিলামি করি, সবসময়, ইচ এন্ড এভরি টাইম। নট অনলি তুমি, আমিও ঢিলামি করি। আমি যে ঢিলামি করি না এমন না, বাট আমরা ঢিলামি করতে খুবই পছন্দ করি। আমরা ঢিলামি করি, আমরা ঢিলামি করে নিজেদের যে প্রাপ্য, নিজেদের যে পাওনা সেটুকু আমরা পাইতে পারি না, আমরা যতটুকু ডিজার্ভ করি আমরা ততটুকুও পাই না। দিন শেষে আমরা কি করি? ব্লেম গেম খেলি। দূরু, ওই কারণে আমি পারি নাই, দূরু শরীর খারাপ ছিল তাই পারি নাই, হ্যাঁ, দূরু শিশির ভাই ভালো পড়ায় নাই তাই পারি নাই, দূরু শিখত না পড়ে অন্য কোথাও পড়লে মনে হয় ভালো রেজাল্ট হইতো, দূরু ওই ভাইয়ের কাছে না পড়ে ওই ভাইয়ের কাছে পড়লে মনে হয় ভালো রেজাল্ট হইতো। হুম, হ্যাঁ, এটা একটা ব্লেম গেম খেলি আমরা। বাট ট্রাস্ট মি, তোমার আশেপাশে যতটুকু আছে এতটুকু দিয়ে যদি তুমি কাজে লাগাও, তোমার যদি কোথাও ভর্তিও নাও হও,
তুমি যদি বাংলাদেশে যে পরিমাণে ফ্রি ক্লাসেস এখন বর্তমানে আছে, তুমি যদি তোমার ইচ্ছা যদি থাকে, তুমি এমনিতেই তুমি পড়ে একদম ভাই কলেজে টপার হইতে পারবা, তুমি বুয়েটে টপ করতে পারবা। এই পরিমাণ রিসোর্সেস বর্তমানে বাংলাদেশে এডটেক মার্কেটে আছে, দেওয়া আছে, ঠিক আছে? দেন তোমরা কি করো? তোমরা ক্লাসে আসো, পড়াশোনা করো না, শুয়ে শুয়ে ক্লাস করো, রেগুলার ক্লাস করো না, একটা ক্লাস বাদ দাও, পরের ক্লাসে এসে বলো যে হচ্ছে ভাই আগের ক্লাস করি না, এখন বুঝবো কিনা, ঠিক আছে? ভাই আগের 2টা ক্লাস করি না, এখন বুঝবো কিনা। আমি এই কথাটা একবার বলে দেই, সাফ কথা, আগের ক্লাস যে করবা না সে ভাই পরের ক্লাসে আইসো না। আগের ক্লাস যে করবা না সে পরের ক্লাসে আইসো না, সে আগের ক্লাসটা করে দেন পরের ক্লাসে আইসো এরপর থেকে। মানে মানে আমি হচ্ছে ভাই তোমাকে ওই মানে মিথ্যা আশ্বাস দিতে পারবো না। তুমি আগের ক্লাসটা করবা দেন পরের ক্লাসে করবা, এটা এটা ক্লিয়ার কথা আমার। নট অনলি এখানে, তুমি যেখানেই পড়ো না কেন, তুমি যদি আমার এই কথাটা শোনো, আগের ক্লাসটা করবা পরের ক্লাসে যাবা, এইভাবে যদি তুমি আগাইতে পারো, তোমার লেট হোক বাট তুমি সাকসেসফুল হবা। হ্যাঁ, বাট ক্লাস জাম্প করে করে তুমি কখনো সাকসেসফুল হইতে পারবা না। আচ্ছা, গেল সময়ায়ন প্রভাব। এবার আমরা একটা জিনিস আসলে দেখতে চাচ্ছি। হুম আহ, এখানে যদি আমি ইউটিউব বের করতে চাই, আমরা একটা ব্রেক দেই না 5 মিনিট? আমরা একটা 5 মিনিট ব্রেক দেই, সময় আমরা বুঝলাম, আমরা একটা 5 মিনিট ব্রেক দেই। একটা জিনিস ইউটিউবে দেখাবো তোমাদেরকে, একটু আমি ব্রেক নিচ্ছি। হ্যাঁ, 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, ঠিক আছে? সবাই লাইনে থাকো, কেউ যেও না। মানে একটা জিনিস দেখাবো যেটা থেকে তুমি সময়ায়ন জিনিসটা বুঝতে পারবা, ঠিক আছে? জাস্ট একটু থাকো লাইনে। ভাই ওকে, তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো।
কথা কি তোমরা শুনতে পাচ্ছ? আমাদের নেটের ইস্যু, মানে একটু হয়তো বা ইস্যু হচ্ছে। ওকে, শুনতে পাচ্ছ? আচ্ছা, শোনো, দেখো, সম-আয়ন প্রভাবটা হচ্ছে এমন একটা প্রভাব, সম-আয়ন প্রভাবটা হচ্ছে, হ্যাঁ, ঘন ঘন ডিসপ্লে আটকে যাচ্ছে, এটা আমি বুঝতে পারতেছি। ওই যে আমাদের নেটের একটু ইস্যু হচ্ছে আজকে। এই অনাকাঙ্ক্ষিত, মানে কি বলবো, একটা ঘটনার জন্য আমরা দুঃখিত, বাট এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, শোনো, আমরা বলছিলাম হচ্ছে সম-আয়ন প্রভাব। আমরা শুরু করছি আস্তে আস্তে, 10 মিনিট, 5 মিনিট হয় না, আমি জানি, 3 মিনিট হয়েছে। সবাই চলে আসুক, আমি শুরু করে দিব। ক্লাসে পার্টিসিপেন্ট আমার যতগুলো ছিল তারাই আছে আসলে। আচ্ছা, শোনো, আচ্ছা শোনো, সম-আয়ন প্রভাব, এই জিনিসটা হচ্ছে, মনে করো এখানে মনে করো সিলভার ক্লোরাইড আছে। এই সিলভার ক্লোরাইডের একটা দ্রাব্যতা আছে, এস, থাকতে পারে না? সিলভার ক্লোরাইডের একটা দ্রাব্যতা এস থাকতে পারে? থাকতে পারে, পারে কিনা, ইয়েস অর নো, তাই বলো। থাকতে পারে? থাকবে। থাকতে পারে না, থাকবে। ঠিক আছে, এটা পানিতে দ্রাব্যতা, এটা পানি ছিল, H2O প্লাস সিলভার ক্লোরাইড। তো পানিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস। পানিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এস। আচ্ছা, S1 ধরলাম, হ্যাঁ, S1। এবার আরেকটা পাত্র নিলাম, আরেকটা পাত্র আমি নিচ্ছি। এই পাত্রে আমরা যেটা করব, এই পাত্রে আমার আছে সোডিয়াম ক্লোরাইডের, মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, তার সাথে আছে সিলভার ক্লোরাইড। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এবার সিলভার ক্লোরাইডকে ডুবালাম। প্রথমে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে ডুবালাম, না ইউটিউবে দেখানো শেষ হয় না, দেখাবো। শোনো, আমি আবারও বলি, প্রথমে সিলভার ক্লোরাইডকে পানির মধ্যে ডুবালাম, পানির মধ্যে ডুবিয়ে আমরা পানিতে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা পেলাম হচ্ছে S1। ওকে, এবার আমরা সিলভার ক্লোরাইডকে কার মধ্যে ডুবিয়েছি? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে এবার আমরা কাকে ডুবিয়েছি? সিলভার ক্লোরাইডকে। তো এখানে এটা দ্রাব্যতা পেলাম হচ্ছে S2। অবশ্যই, যেহেতু আমার দ্রাবক চেঞ্জ হয়ে গেছে, দ্রাবক চেঞ্জ হয়ে গেলে দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে না? অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। ধরো তুমি পানির মধ্যে লবণ দিচ্ছ, আর ওইদিকে মনে করো কেরোসিনের মধ্যে লবণ দিচ্ছ, দুইটাতে দ্রাব্যতা দুই রকম পাবা না, চিনির বা লবণের। পানির মধ্যে লবণ দিলে যতটুকু ডিজলভ হবে, তুমি যদি কেরোসিনের মধ্যে লবণ ডিজলভ করতে যাও, তার থেকে বেশি হইতে পারে বা কম হইতে পারে, তাই না? সেম তো আর হবে না, তাই না? ভিন্ন হবে। আচ্ছা, দ্রাব্যতাটা ভিন্ন হবে। তাহলে এখানকার দ্রাব্যতা হচ্ছে S2। তাহলে লিখো, সোডিয়াম ক্লোরাইডে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে S2। ঠিক আছে, এখন একটা জিনিস দেখা গেছে, এক্সপেরিমেন্টালি দেখা গেছে, আমি তোমাকে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, আমি তোমাদেরকে এক্সপেরিমেন্টালিও জিনিসটা দেখাই দিচ্ছি। যেটা দেখা গেছে এক্সপেরিমেন্টালি, যে দেখো এখানে কি কোনো কমন আয়ন আছে? এখানে কি কোনো কমন আয়ন আছে? পানি ভাঙলে কি হয়? পানি ভাঙলে হয় H প্লাস OH মাইনাস। সিলভার ক্লোরাইড ভাঙলে কি হয়? সিলভার প্লাস ক্লোরিন মাইনাস। এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড ভাঙলে হয় হচ্ছে Na প্লাস Cl মাইনাস। সিলভার ক্লোরাইড ভাঙলে হয় হচ্ছে সিলভার প্লাস ক্লোরিন মাইনাস, তাই না? তো এখানে কিন্তু নো কমন আয়ন, নো কমন আয়ন। আর এইখানে দেখো একটা কমন আয়ন আছে, এখানে একটা কমন আয়ন আছে, কমন আয়ন প্রেজেন্ট।
ফেনোমেনাটা বোঝো, অনেকে ম্যাথ করতে পারে বাট কমন আয়ন বোঝেই না। ঠিক আছে, হইল? তাহলে এখানে একটা কমন আয়ন আছে। সো দেখা গেল যেখানে কমন আয়ন আছে সেই দ্রাব্যতাটা কমে যায়। কমন আয়ন থাকলে দ্রাব্যতাটা কমে যায়। কি বললাম? কমন আয়ন থাকলে দ্রাব্যতাটা কমে যায়। লিখো, কমন আয়নে দ্রাব্যতা কি হয়? হ্রাস পায়। সহজ ভাষায় লিখো, কমন আয়ন থাকলে দ্রাব্যতা হ্রাস পাবে। কেন পাবে? পরে আসছি। কেন পাবে হ্রাস সেটা পরে আসছি। তাহলে প্রথমে দ্রাব্যতা পানিতে ছিল S1, নো কমন আয়ন। এখন আমার কমন আয়ন হয়ে গিয়েছে, দ্রাব্যতা হয়ে গেছে S2। কোন দ্রাব্যতাটা বেশি হবে? কোন দ্রাব্যতাটা বেশি হবে? S1 নাকি S2? কোন দ্রাব্যতাটা বেশি হবে? S1 অর S2 বলো। স্ক্রিন আটকা যাচ্ছে, বুঝতে পারতেছি আমি। আমারও প্রবলেম হইতেছে আর কি তোমাদের কথার কারণে। সো অবভিয়াসলি S1টা বড় আর S2টা ছোট হবে। সম আয়ন প্রবাহের কারণে দ্রাব্যতা কি হয়েছে? সম আয়ন প্রভাবে S2 কমে যাবে। সম আয়ন প্রভাবে S2 কমে যাবে। ওকে, সম আয়ন প্রভাবে S2 কমে যাবে। ওকে, এখন আমরা দেখব যে আসলে মানে খুবই সিম্পল একটা কথা তোমাকে আমি বলি। সিম্পল একটা কথা আমি বলি, দ্রাব্যতা কমে যাবে মানে বুঝতেছো? দ্রাব্যতা কমে যাবে মানে হচ্ছে পানির মধ্যে যদি 100 ml পানিতে যদি 30 গ্রাম সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে, তাহলে মনে করো এখানে 30 গ্রামের থেকে কম হবে। তাহলে 100 ml সোডিয়াম ক্লোরাইডে মনে করো 25 গ্রাম ম্যাক্সিমাম যেতে পারবে, বা 30-এর কম হতে হবে। সোজা কথা এটা। এটা হচ্ছে দ্রাব্যতা কমে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে দ্রাব্যতা কমে যাওয়া, মানে দ্রাব্যতা কমবে। কেন কমবে পরে আসছি, এতটুকু মাথায় রাখো। বোঝা গেল কমন আয়ন ইফেক্ট হইলে কি হবে? কমন আয়ন ইফেক্ট হইলে দ্রাব্যতা কমে যাবে। ঠিক আছে, কমন আয়ন ইফেক্ট হইলে দ্রাব্যতা কমে যাবে। কার কমবে সেটাতেও পরে আসছি। ঠিক আছে, আচ্ছা এবার আসো। ধরো সমুদ্রের পানি, এটা একটা কনিক্যাল ফ্লাক্স। এটা একটা কনিক্যাল ফ্লাক্স। এখানে আছে সি ওয়াটার। সি ওয়াটার। সি ওয়াটারে কি কি থাকে ভাই বলো তো? সি ওয়াটারে কি থাকে? সমুদ্রের পানিতে কি থাকে বলো? লবণ থাকে, ক্লোরাইড লবণ, সোডিয়াম ক্লোরাইড হইতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইতে পারে, বিভিন্ন টাইপের ক্লোরাইড লবণ সমুদ্রের পানিতে থাকে। তো আমি কথার কথা ধরে নিলাম যে এখানে ক্লোরাইড লবণ, তো আমি ধরে নিলাম হচ্ছে XCl। ঠিক আছে, বা XClN ধরলাম। মানে এটা হতে পারে সোডিয়াম ক্লোরাইড, এটা হতে পারে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা হতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড জেনারেলি থাকে না, বাট ধরে নিলাম আর কি এরকম। ঠিক আছে, এরকম যে কোনো কিছু থাকতে পারে, XClN যে কোনো লবণ হইতে পারে। ঠিক আছে, প্লাস পানি থাকে, এগুলোর সাথে থাকে হচ্ছে পানি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রাব্যতা আছে NaCl এর। মনে করো এটা হচ্ছে সম্পৃক্ত, এটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আছে। আচ্ছা, সম্পৃক্ত অবস্থা মানে কি ভাই? সম্পৃক্ত অবস্থা মানে হলো এর থেকে যদি আর একটু বেশি দাও। সম্পৃক্ত অবস্থা মানে হলো এর থেকে যদি আর একটু বেশি তুমি দাও তাহলে অধঃক্ষেপ পড়ে যাবে। এক্স মানে তো জেনন, তাহিয়া জান্নাত। একটু বইটা খুলে দেখো এক্স মানে জেনন কিনা। ঠিক আছে, খালি তুমি বলে ফেললা এক্স মানে জেনন, তাইলে হইলো? এক্স মানে কোত্থেকে জেনন আসলো গাধা? XE মানে জেনন, খালি উল্টাপাল্টা। আচ্ছা, তাহলে সম্পৃক্ত তার মানে এর যদি অল্প একটু 19-20 হয়, আরেকটু যদি সোডিয়াম ক্লোরাইড অ্যাড হয়, তাহলে কি হয়ে যাবে? তলানি পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার ধরো আচ্ছা ধরে নিলাম এখানে
100 ml সি ওয়াটারের মধ্যে 100 ml সি ওয়াটারের মধ্যে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ছিল সম্পৃক্ত অবস্থায়। ঠিক আছে, এবার এইখানে সি ওয়াটারটাই আছে। ঠিক আছে, এখানে সি ওয়াটারই আছে। এবার আমি সি ওয়াটারের মধ্যে দিয়ে দিচ্ছি HCl। সি ওয়াটারের মধ্যে কি দিচ্ছি ভাই? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। তা আমার সি ওয়াটারে কি ছিল? সি ওয়াটারে ছিল সোডিয়াম ক্লোরাইড, HCl এ কি আছে? HCl। তাহলে এইখানে একটা কমন আয়ন আছে কিনা? চলে আসছে না কমন আয়ন? এবার ধরো আমি দিলাম, মানে এখানে এবার আমি সি ওয়াটারের মধ্যে আমি HCl দিলাম, তাহলে এবার একটা কমন আয়ন চলে আসছে না? কমন আয়ন আসছে? আসছে। ভালো করে বুঝবা, ভালো করে, খুবই মনোযোগ দিয়ে। কমন আয়ন আসছে। এটা কিন্তু তুমি মানে খুবই মানে আধ্যাত্মিক লেভেলের পড়াশোনা। ঠিক আছে, মানে একটু টাইম লাগবে শুরুতে বুঝতে। ঠিক আছে, বাট খুবই সুন্দর একটা জিনিস, মানে কেমিস্ট্রির মজা এখানে। তাহলে কমন আয়ন যদি চলে আসে, তাহলে সোডিয়াম ক্লোরাইড এখানে বেশি দ্রবীভূত হতে পারবে নাকি কম দ্রবীভূত হতে পারবে পূর্বের তুলনায়? পূর্বে তো 30 গ্রাম দ্রবীভূত হচ্ছিল, এখন কি 30 গ্রাম দ্রবীভূত হতে পারবে নাকি কম দ্রবীভূত হবে সময়ায়ন যখন চলে আসছে? তখন কম দ্রবীভূত হবে। তো এখানে তাহলে দ্রাব্যতা কমে যাবে, দ্রাব্যতা কমে যাবে। তো আগে তো 30 গ্রাম দ্রবীভূত হচ্ছিল, এবার আমি ধরলাম যে এইখানে এখন তাহলে কত দ্রবীভূত হতে পারবে? তুমি তোমার মতো একটা বলো, আমি তোমাদের মধ্যে থেকে একটা নেই। বলো এখানে কত দ্রবীভূত হতে পারে? ওইখানে 30 ছিল, তাহলে এখানে কত গ্রাম দ্রবীভূত হতে পারবে? বলো, তোমার ইচ্ছা মতো তুমি একটা বলো। 20 দাও বা 25 দাও, 35 আবার দিও না, 32 দিও না, 31 দিও না, মানে 30-এর কম হইতে হবে। তো আমি কথার কথা এটা 25 দিলাম, কারণ দ্রাব্যতা কমে গেছে। তাহলে আগে তো 30 গ্রাম দ্রবীভূত ছিল, এখন আমি ওর মধ্যেই, ওইটার মধ্যেই HCl ঢেলে দিলাম, এখন দ্রাব্যতা হয়ে গেল 25। বাট আমার তার মানে 25ই নিতে পারবে ম্যাক্সিমাম, বাট আগে তো 30 নিয়েছিল ওর মধ্যে, তাহলে বাকি 5 গ্রাম কি হবে বলো? তাহলে বাকি 5 গ্রাম কি হবে? বলো বলো বলো, বাকি 5 গ্রাম কোথায় যাবে? বলো। 30 গ্রাম দ্রবীভূত ছিল, এখন দ্রাব্যতা কমে 25 হয়ে গেছে, তাহলে বাকি 5 গ্রাম কই যাবে? নিচে তলানি পড়ে যাবে। তার মানে এখানে 5 গ্রাম অধক্ষেপ পড়বে, 5 গ্রাম প্রিসিপিটেট হবে। ঠিক আছে, তো তোমার কি বিশ্বাস হয় যে আমি যদি সমুদ্রের পানির মধ্যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দেই বা একটা সম্পৃক্ত লবণের মধ্যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড HCl দেই, তাহলে সমআয়ন প্রভাবের কারণে অধক্ষেপ পড়বে? পড়বে। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি পরে দেখাচ্ছি, আগে আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই। ঠিক আছে, আমি এটা আর কষ্ট করে করলাম না, এরকম অনেক ভিডিও আমাদের এখানে আছে। ঠিক আছে, এরকম অনেক ভিডিও আমাদের কাছে আছে। সো ওকে, আমি কোথা থেকে নিব? ধরো এখানে যাই আমি। ইউটিউবে তো ছিলাম, কোথা থেকে যেন গেলাম বলো তো? এই যে এখান থেকে গেলাম। সো তোমরা আমার মতো করে সার্চ দিবা। কি সার্চ দিবা? এখানে এখানে এমনি সার্চ দিবা সি ওয়াটার। দেখো আসতেছে না কেন? লে দেখতেছো কিবোর্ড আসে না, কেমনটা লাগে? দাঁড়াও ভাই, কিবোর্ড আসে না কেন দেখেন তো? কিবোর্ড আসতেছে না কেন? হ্যাঁ, এখানে। ও আচ্ছা, তো এখানে তোমরা সার্চ দিবা হচ্ছে কমন আয়ন ইফেক্ট, কমন আয়ন ইফেক্ট। ঠিক আছে,
of sea water using HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, দেন এটাকে সার্চ দিবা। ঠিক আছে, ও ঠিক আছে, যদি আমরা ভিডিওস দিকে যাই, আচ্ছা আমরা এক কাজ করি, আগে আমরা একটু ইউটিউব সার্চ দিই, আগে আমরা ইউটিউব সার্চ দিই। ওকে, এইখানে এবার আমরা সার্চ দিয়ে লিখো কমন আয়ন ইফেক্ট 1 sea water using HCl। এটা আমরা একটু দেখবো, হ্যাঁ এটা আমরা একটু দেখবো। সো দেখো এখানে একটা সি ওয়াটার আছে, এখানে একটা সি ওয়াটার আছে, এবং এই সি ওয়াটারের মধ্যে লবণটা সম্পৃক্ত অবস্থায় আছে, সোডিয়াম ক্লোরাইড। এখানে সি ওয়াটার ঢেলে দেওয়া হলো, বা তোমরা চাইলে স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড নিতে পারো, এর মধ্যে কনসেন্ট্রেটেড HCl দেওয়া হবে। HCl দেওয়া হইলে তোমরা দেখতে পাবা এই যে দেখো, দেখলা? এটা আরেকটু যদি টেনে দেখাই তোমাদেরকে, এই জায়গাটাই খেয়াল করো। HCl যখন দেওয়া হচ্ছে, HCl যখন দেওয়া হচ্ছে, এই যে এখানে দেখো লবণ ফর্ম করা শুরু করে দিচ্ছে, এই যে নিচে লবণটা জমা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে যদি তুমি এক কাজ করো, যে এই পানিটুকু উপরের পানিটুকু ফেলে দাও, তাহলে এই যে দেখো এখানে তুমি লবণটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সো দিস ইজ কমন আয়ন ইফেক্ট। আবার যদি তোমাকে আমি এটা দেখাই, এটা দেখলে আরো ভালো বুঝতে পারবা। ঠিক আছে, যে কমন আয়ন ইফেক্ট কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, আমি যদি একটু সামনে নিয়ে আসি, ঠিক আছে, খেয়াল করো, তো এখানে হচ্ছে কি আছে বলো, এখানে সোডিয়াম ক্লোরাইড আছে, এখানে সোডিয়াম ক্লোরাইড আছে। তো এখানে যে পিছে কালো ইয়া দিয়ে দেওয়া হয়েছে স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে আমরা কি দিব, HCl দিব, তাহলে দ্রাব্যতাটা কমে যাবে। এই যে HCl দেওয়া হলে এই যে দেখো, এই যে এখানে কি পড়ছে, লবণের অধক্ষেপ গুলো পড়ছে। ঠিক আছে, বেশি করে ঢেলে দিলে দেখবা যে একদম নিচে লবণ পড়ে, তলানি পড়ে গেছে। এই যে এখন বেশি করে ঢালবে, বেশি করে একদম লবণ পড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওই যে নাড়ানি দিচ্ছে, পরে দেখি আমরা কি হয়। তো বোঝাই গেল আর কি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা যে কিভাবে হবে এটা, বলো, মানে এই যে অধক্ষেপ যে পড়বে, এটা কি বুঝতে পারছো? না, এই লবণ খাওয়া যাবে না বাবা, HCl দেওয়া হয়েছে না এখানে। ঠিক আছে, সো দেখো মানে আসলে কেমিস্ট্রি যদি তুমি জানো, তাহলে প্রকৃতির বিভিন্ন জিনিসের সাথে খেলা যায়, প্রকৃতির বিভিন্ন জিনিসের সাথে খেলা যায়। ঠিক আছে, এখন মনে করো তুমি ফিজিক্স নিয়ে খেলতে গেলা, ফিজিক্স এখন তোমরা কি করতেছো, নদী নৌকার ম্যাথ করতেছো নাকি? হ্যাঁ, তো মনে করো নদী নৌকা নিয়ে কিন্তু তোমাদের এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই। ঠিক আছে, যাই দেখি একটু নদী নিয়ে, ছাতা বৃষ্টির ম্যাথ করতে যাবা, ক্যালকুলেট করে টোরে কি তুমি করবা, হ্যাঁ বৃষ্টি এই বেগে পড়তেছে, বৃষ্টির বেগটা মাপি, বাতাস এই বেগে যাইতেছে, বাতাসের এই বেগটা মাপি, এমনি ছাতা ধরলা, এই তো ওয়াও, বেঁচে গেছি। হুট করে দেখবা বাতাসের বেগও বেড়ে গেছে, বৃষ্টির বেগও বেড়ে গেছে, তখন কি করবা? 1 মিনিট পর পর তোমার ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, প্রচুর প্যারা। আচ্ছা, বাট কেমিস্ট্রিটা খুবই সার্টেইন, তুমি যেটা শিখবা, যেটা পড়ছো, সেটা তুমি ল্যাবে একবার করলে 100 বার, 100 বারই তাই আসবে, 100 বারই তাই আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এগুলা তোমরা একটু জিমি ভাইরে বইলো, জিমি ভাই তো বুঝতে চায় না। ঠিক আছে, আচ্ছা, কেন এমনটা হচ্ছে, হোয়াই? ঠিক আছে, এখন আমাদের তো
আসলে আমরা সব জিনিসের ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে ভালোবাসি কেন হয়, হ্যাঁ, বাট আমরা খালি বায়োলজির ক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পছন্দ করি না। আমরা বায়োলজির ক্ষেত্রে ধরে নেই, হ্যাঁ, যে ওই ঘাস ফড়িং এর চোখ এমন, এটা আমরা বল, হ্যাঁ কেন এমন, এমন এমন এমনি, হ্যাঁ আল্লাহ দিছে তাই। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে আমরা তখন আর মানতে চাই না যে আল্লাহ দিছে তাই, হ্যাঁ, কেমিস্ট্রির ক্ষেত্রে তখন এটা বলাই লাগবে, স্যার বলেন কেন হয়েছে এটা। বাট বায়োলজিতে যে তোমরা সব মেনে না, ও আচ্ছা এমনই স্যার, এমনই আল্লাহ দিছে। তোমরা না খুবই হিপোক্রিট ভাই, তোমরা এক জিনিসে মানো আর এক জিনিসে মানো না। তো কমন আয়ন ইফেক্টটা একটু পড়ে নাও, দেখি এখানে। ও পরে আসছি। তার আগে আমরা একটা জিনিস শিখবো, উইক ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট। ভালো করে শেখো, আমি তোমাদেরকে অনেক বেসিক ধরে ধরে পড়াচ্ছি। এই এত বেসিক ধরে তুমি কোথাও পড়ানো পাবে না। আমি তোমাদেরকে সবসময় একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেই, যে আমি ক্লাসে তোমাকে যে এক্সপেরিমেন্ট করে দেখাই, যত ডিটেলসে দেখাই, এটা তুমি এক কোথাও পাবা না। আর একটা হচ্ছে তুমি আমার ক্লাসে যে কনসেপ্ট পাবা, তুমি এই কনসেপ্ট আর কোথাও পাবা না। ঠিক আছে, সেম জিনিসই পড়বা, আমার কাছে একটা পড়বা, দেখবা ঠিক আছে, অন্য আরেকটা জায়গায় যেয়ে দেখবা, তুমি জাস্ট তুমি চেক করতে পারো, দ্যাটস ইট। ঠিক আছে, আসলে বারবার এটা না বললে ভালো দেখায় না। সো আমরা দেখবো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট আর একটা হচ্ছে গিয়ে উইক ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট মানে হচ্ছে আসলে তড়িৎ বিশ্লেষ্য, মানে যেটা ভাঙে আর কি, ভাঙতে পারবো আমরা, তড়িৎ ইয়াতে ভাঙতে পারবো। ঠিক আছে, আচ্ছা শোনো, এবার শোনো, স্ট্রং ইলেকট্রোলাইট হচ্ছে যেগুলো সম্পূর্ণ বিয়োজিত হয়, যে বা যারা যারা সম্পূর্ণ বিয়োজিত হয়। এগুলো আমি ক্লাস 9-10-এও পড়াই, তোমরা যারা আমার ক্লাস করেছো তারা জানো, যারা সম্পূর্ণ বিয়োজিত হয়। আর উইক ইলেকট্রোলাইট হচ্ছে যারা সম্পূর্ণ বিয়োজিত হয় না, যারা সম্পূর্ণ বিয়োজিত হয় না। তো এখন কথা হচ্ছে যে ভাই আমি কেমনে বুঝবো যে কোনটা সম্পূর্ণ বিয়োজিত হয় আর কোনটা সম্পূর্ণ বিয়োজিত হয় না, কিভাবে বুঝবো? এটা বুঝার একটা উপায় আছে। কি উপায়? মুখস্থ করা। ঠিক আছে, বলবো যে ভাই এটা তো তাহলে কেমন হলো, মুখস্থ করবো কেন? আসলে দেখো, কোন ইলেকট্রোলাইটটা ঠিক মতো ভাঙবে, কোন ইলেকট্রোলাইটটা অল্প পরিমাণে ভাঙবে, এটা তো আসলে তোমাকে বারবার করে দেখতে হবে, যে সিলভার ক্লোরাইড পুরোপুরি ভাঙছে কিনা, সোডিয়াম ক্লোরাইড পুরোপুরি ভাঙছে কিনা, এটা তো বারবার করে দেখতে হবে তোমাকে। না দেখলে কি তুমি বুঝবা? বুঝবা না, তাই না? আপেল খাইতে একরকম, কমলা খাইতে আর এক রকম, হ্যাঁ, বড়ই খাইতে আর এক রকম, তেঁতুল খাইতে আর এক রকম, এটা তো তুমি খাওয়ার পরে বোঝো, তাই না? খাওয়ার পরে বোঝো না। তুমি মনে করো দুনিয়ার বহুত ফল খাইছো, এখন তোমাকে অ্যামাজন জঙ্গলে নিয়ে যাওয়া হইলো, অ্যামাজন জঙ্গলে নিয়ে যাওয়ার পরে নতুন একটা উদ্ভট একটা ফল দেখানো হইলো, দেখাই বলা হইলো যে ভাই তুমি তো জীবনে অনেক ফল খাইছো, এই ফলটা তো তুমি কখনো খাও নাই, তুমি একবার বলো তো এখন এই ফলটা খাইতে মিষ্টি হবে, টক হবে, এটা কি বিষাক্ত, নাকি এটা কি বিষাক্ত না, তুমি বলতে পারবা? ওটা খেয়ে দেখতে হবে তুমি মরো কিনা, ওটা খেয়ে দেখতে হবে ওটা টক কিনা, মিষ্টি কিনা, তারপরে না তুমি বলতে পারবা। সো এখানেও সেম, আসলে ল্যাবে সবকিছু করে 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 দেখা হয়েছে, কোনটা বেশি বিয়োজিত হয়, কোনটা কম বিয়োজিত হয়, এটা ল্যাবে করে দেখা হয়েছে, তারপরে বলে দেওয়া হয়েছে যে এটা স্ট্রং ইলেকট্রোলাইট, এটা উইক ইলেকট্রোলাইট। সো তুমি জাস্ট একটু মনে রাখবা, এটা সময় লাগবে, আস্তে আস্তে বুঝে যাবা কোনটা স্ট্রং কোনটা উইক। ঠিক আছে, সময় নিয়ে অনেক ম্যাথ আছে, ম্যাথ করবো তো আমরা, অবশ্যই ম্যাথ করব। ইন্টারে আমরা যা পড়বো ম্যাথ করে পড়বো, ঠিক আছে, হ্যাঁ, ভুগিঝুগি নাই ইন্টারে, 9-10-এ অনেক ভুগিঝুগি পড়ে আসছি আমরা। সো দেখবা যে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, HCl, NaOH, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, ভাই এগুলো হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট কারা? যেমন মনে করো সিলভার ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, ঠিক আছে, তারপরে হচ্ছে মনে করো CaF2, ক্যালসিয়াম ফ্লোরাইড, হুম, বা মনে করো হচ্ছে কি নিবার বলো তো, ধরো এই টাইপের জিনিসগুলোই হচ্ছে উইক ইলেকট্রোলাইট, বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH,
ঠিক আছে, এগুলা হচ্ছে উইক ইলেকট্রোলাইট, মানে এরা হচ্ছে কম পরিমাণে ভাঙে, এরা হচ্ছে সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়। সম্পূর্ণ কথাটা বলা ঠিক হবে না, বেশি বিয়োজিত হয়, আর এরা হচ্ছে কম বিয়োজিত হয়। এটাই এখানে সম্পূর্ণ কথাটা না বলে কম বিয়োজিত, যারা বেশি বিয়োজিত হয়, কারণ সম্পূর্ণ কোনো কিছু বিয়োজিত হয় না। ঠিক আছে, আচ্ছা এবার শোনো, এবার শোনো সম আয়ন প্রভাব। এখন তোমাদের এই কোশ্চিনটা তোমাদের থেকে কিন্তু আসে নাই, কারণ তোমাদেরকে আসলে তোমরা আশেপাশে যা শোনো ওই কোশ্চিনই করো। দেখো এই কোশ্চিনটা তোমরা করতে পারতা না যে ভাই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সিলভার ক্লোরাইড দিলাম, দ্রাব্যতা কার হ্রাস পাবে, সোডিয়াম ক্লোরাইডের নাকি সিলভার ক্লোরাইডের? ভাই দুইটাই তো তরল, দ্রাব্যতা কার হ্রাস পাবে? সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সিলভার ক্লোরাইড দিলাম, এখন দ্রাব্যতা কার হ্রাস পাবে? ঠিক আছে, তুমি বলতে পারো ভাই এখানে আমরা তুলনায় তো করছি সোডিয়াম সিলভার ক্লোরাইডের, বাট বিষয়টা হচ্ছে সংজ্ঞাটা এরকম হবে, সংজ্ঞাটা হবে এরকম, একটা স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে, আমি আবারও বলি, একটা স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে যদি একটা উইক ইলেকট্রোলাইট দেওয়া হয়, একটা স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে যদি একটা উইক ইলেকট্রোলাইট দেওয়া হয়, এবং তাদের মধ্যে যদি একটা আয়ন কমন থাকে যেটা উইক, যেটা উইক ইলেকট্রোলাইট, তার দ্রাব্যতা হ্রাস পাবে। ঠিক আছে, ওই যে বলে না শক্তের ভক্ত নরমের জম, মানে কি, মানে যার কম ওরই আবার কমতেছে, মানে যার ইলেকট্রোলাইট হিসেবে যে উইক তার দ্রাব্যতায় কমবে। তাহলে এখানে এটা তো স্ট্রং ইলেকট্রোলাইট, এটা উইক ইলেকট্রোলাইট, তাহলে এর দ্রাব্যতায় কমবে, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতায় কমবে। বাট এটা তোমাকে কখনো চাইবে না যে কার দ্রাব্যতা কমবে, ঠিক আছে, এটা তোমার কাছে কখনো চাইবে না, কার দ্রাব্যতা কমবে এটা চাইবে না। সো তোমার এটা নিয়ে টেনশন নেওয়ার কারণ নাই যে স্ট্রং উইক আমাকে মনে হয় মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা তোমার কনসার্নের বিষয় না। হ্যাঁ, আমি জাস্ট সংজ্ঞাটা পড়ানোর জন্য বললাম। তাহলে সংজ্ঞাটা দেখো, সংজ্ঞা অলরেডি তোমাদের ভেজে খাওয়া হয়ে গেছে। সম আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সম আয়ন বিশিষ্ট দুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যখন একই দ্রবণে দ্রবীভূত থাকে তখন উভয়ের বিয়োজন মাত্রা তথা দ্রাব্যতা সাধারণত হ্রাস পায়, দুজনারই হ্রাস পায়, তবে বিশেষত উভয়ের মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির বিয়োজন মাত্রা অর্থাৎ দ্রাব্যতা যথেষ্ট কমে যায়, তাকে দ্রাব্যতার উপর সম আয়ন প্রভাব বলে। তার মানে দুইটারই দ্রাব্যতা কমে যায়, বাট যেটা কিনা আমার উইক ইলেকট্রোলাইট, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তার দ্রাব্যতা আরো কমে যায়। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি? বলো 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 বলো, বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি। আচ্ছা শোনো, এবার আমরা দেখব, এবার আমরা দেখব, ঠিক আছে, আমাদের পাত্রে কি ছিল ভাই? দেখো, লিখো কজ, কারণ, কারণ আমরা এটার জন্যই বেঁচে থাকি। ঠিক আছে, কেন? ঠিক আছে, হ্যাঁ, কে কে প্রশ্ন করছিলা বড় হয়ে যে আম্মু বা আব্বু আমার নাম এটা কেন রেখেছিলেন? প্রশ্ন করছিলা? করো নাই, ঠিক আছে, করবা না তো, ঠিক আছে, আচ্ছা আমিও করি নাই। বাট আমার নাম নিয়ে আমি একটু মানে আনহ্যাপি। হ্যাঁ, আমার নাম হচ্ছে শিশির। তা আমি ভাবি যে আমার বয়স যখন, মনে করো কথার কথা, যে আমি যদি বাঁচি আর আমার বয়স যদি কখনো 60 বছর হয়, তখন নামটা কেমন লাগবে না, শিশির? হ্যাঁ, মানে মনে করো আমার নাতি নাতনি হয়েছে, তোমার দাদার নাম কি? শিশির। হ্যাঁ, মানে একটা বুড়া, মানে শিশির নামটা শুনলেই তো অনেক, মানে এই বয়স কম, বয়স কম মনে হয়। তো বয়স যখন বেশি হয়ে যাবে তো ওই নামটা কি আর মানায়? এই নামটা মানায় না। ঠিক আছে, তো আমি এটা নিয়ে একটু মানে কনসার্ন আর কি, বা আমার মাঝে মধ্যে একটু ওয়ার্ড মনে হয়, কি রে ভাই এমন কেন? হুম। মনে করো আমাদের দাদাদের নাম কি ছিল? আব্দুল জব্বার, হ্যাঁ, সাত্তার, সাত্তার মোল্লা, ঠিক আছে, আব্দুর রহমান, তাই না, রব মিয়া, এরকম নাম ছিল মনে করো। আম- আমাদের নামগুলো একটু উইয়ার্ড। আচ্ছা হইল, চলো, তো কারণটা হচ্ছে দেখো,
ধরো আমি ওই পাত্রের মধ্যে নিলাম, পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড ভেঙে তৈরি করবে Na+ আর Cl-, সোডিয়াম ক্লোরাইড ভেঙে তৈরি করবে Na+ যোগ Cl-, আর সিলভার ক্লোরাইড ভেঙে তৈরি করবে সিলভার প্লাস যোগ Cl-। তাহলে আমার ধরো ধরো এইখানে আমার দ্রাব্যতাটা, এইখানে মনে করো পানিতে AgCl, পানিতে যদি এটা ভাঙে তাহলে হবে Ag+ যোগ Cl-, তাহলে AgCl পানিতে যদি ভাঙে Ag+ যোগ Cl-। ও এখানে শোনো আমি একটা কথা বলে দেই, খুব একটা যে ফ্যাক্ট পড়বে তা না, বাট বেশ ইম্পর্টেন্ট জিনিস। যদি উইক ইলেকট্রোলাইট হয় তাহলে উভমুখী চিহ্ন দেওয়া হয়, আর স্ট্রং ইলেকট্রোলাইট হলে একমুখী চিহ্ন। স্ট্রং ইলেকট্রোলাইট হইলে একমুখী, যদি দুর্বল হয় তাহলে আমরা উভমুখী চিহ্ন ব্যবহার করি। ওকে, ভালো কথা। তাহলে এটা দ্রাব্যতা S, এটা দ্রাব্যতা S, এটা দ্রাব্যতা S, ঠিক আছে? এটার S, এটার S, এটার S। ওকে, এবার একটা কথা বলো তো ভাই, এবার একটা কথা বলো তো ভাই, এটা তো পানিতে দ্রাব্যতা, S তো পানিতে দ্রাব্যতা। আচ্ছা এইখানে দ্রাব্যতাটা তাহলে কি হবে ভাই? এইখানে দ্রাব্যতাটা S' হয়ে যাবে না? S' হয়ে যাবে না? S' হয়ে যাবে না? ধরলাম কথার কথা যে S', এখানে দ্রাব্যতাটা হচ্ছে S', ধরলাম S' হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, সোডিয়াম ক্লোরাইডে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা। দ্রাব্যতা, ঠিক আছে? আচ্ছা, খুবই ভালো কথা, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। এইখানকার মনে করো KSP, KSP। আচ্ছা বলো তো, দ্রবণ চেঞ্জ হইলে KSP পরিবর্তন হবে? এইখান থেকে এইখানে গেলে সিলভার ক্লোরাইডের KSP কি পরিবর্তন হবে? দ্রাব্যতা গুণফল এটা কি পরিবর্তন হবে? তাপমাত্রা যদি আমি পরিবর্তন না করি, বলো, তাপমাত্রা যদি পরিবর্তন না করি KSP পরিবর্তন হবে? আমার আগের ক্লাসে দেখো, ওই শুরুর দিকের ক্লাসে যে কাছে KSP পড়াচ্ছিলাম, তাপমাত্রা পরিবর্তন না হলে আর দ্রব 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 যদি পরিবর্তন না হয় তাহলে KSP পরিবর্তন হবে না, KSP পরিবর্তন হবে না। KSPটা আমার ফিক্সড, KSPটা আমার ফিক্সড, পরিবর্তন হবে না। তাহলে এটা হচ্ছে KSP, এটাও KSP, ঠিক আছে না? ঠিকই আছে। আচ্ছা তাহলে এখানে S', আচ্ছা S' দিব না S1 দিব বলো তো? আচ্ছা S2 দেই, S2 দিলাম, হ্যাঁ। আচ্ছা এবার বলো তো, এখানকার ক্লোরিনের ঘনমাত্রা কি আসলেই S2? এই ক্লোরিনের একটা ঘনমাত্রা আছে না ভাই, এই ক্লোরিনের একটা ঘনমাত্রা ধরলাম X, ওই ক্লোরিনের একটা ঘনমাত্রা ধরলাম আমি X। তাহলে এখন ক্লোরিনের মোট ঘনমাত্রা কত হবে? ক্লোরিনের মোট ঘনমাত্রা কত হবে ভাই? S2 প্লাস X হয়ে যাবে না? S2 প্লাস X হবে কিনা? হবে, হবে তো, হবে। S2 প্লাস X দিলে মানে এটা যদি এটাও ক্লোরিন এটাও ক্লোরিন, তাহলে এর ঘনমাত্রা যোগ হবে না? দুইটা তো কমন, দুইটা তো কমন, তাহলে যোগ হবে, হইতে হবে। ওকে, আচ্ছা। আর সিলভার প্লাসের ঘনমাত্রা কত থাকবে এবার এখানে? সিলভার প্লাসের ঘনমাত্রা, সিলভার তো সিলভারই, আর কোনো কিছু সিলভার আছে এখানে নাই, তাহলে সিলভার আমার S2। ওকে, ভালো কথা। তাহলে এবার বলো তো এখানকার KSP কত হবে? KSP হবে সিলভার প্লাসের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে সিলভার প্লাসের ঘনমাত্রা কত? S2 ইন্টু S2 প্লাস X KSP। এইটা পাচ্ছি কিনা? এই জিনিসটার একটু দূরে সরাই, বেশ জটিল জিনিস, বুঝতে হবে। ম্যাথ সহজ, বাট জিনিস কেউ বুঝে না। ম্যাথ তো সহজ, ম্যাথ খুবই সহজ। এই জিনিস কলেজে যখন পড়াইছিল কিচ্ছু বুঝি নাই। তুমি যদি আমার ক্লাস করার পরে কিছু নাও বোঝো আবার কইরো, কোনো সমস্যা নেই, না বুঝলেও প্যারা নাই। এবার দেখো KSP সমান এইটা পাচ্ছি, S2 প্লাস X। আচ্ছা খুবই ভালো কথা, খুবই ভালো কথা। একটা কথা বলো তো ভাই,
মনে করো 5 ইকুয়াল এক্স গুণ, আচ্ছা 5 ইকুয়াল, আচ্ছা 10 ইকুয়াল 2 গুণ 5, ঠিক আছে। আচ্ছা এবার আমি দিলাম 10 ইকুয়াল এটা মনে করো বাড়াই দিলাম, ঠিক আছে। তাহলে এক্স গুণ 10 এটা বেড়ে গেল। তাহলে বলো তো এই এক্স এর মানটা আগের থেকে কমবে কিনা, বোঝো, আগে কথা শোনো, ঠিক আছে। হ্যাঁ, বিছান থেকে লাফ দিয়ে পড়ে যায় না, এই কি পড়াইতেছে, মাই গড। 10 ইকুয়াল টু 2 গুণ 5। এবার আমি এক কাজ করলাম, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, ঠিক আছে, আর এটাকে ধরলাম A2। এবার বি এর মানটা আমি বাড়িয়ে দিলাম, তাহলে এ এর মান কি হয়ে যাবে, বি এর মান যদি বাড়িয়ে দেই এ এর মান কি হয়ে যাবে, কমে যাবে না। বি এর মান বাড়িয়ে দিলে এ এর মান কমবে কিনা, কারণ আমার গুণফলটা তো ধ্রুবক রে বাবা, গুণফলটা তো ধ্রুবক। আচ্ছা এটা মনে করো 20 সমান, এটা এ এটা বি, 5 গুণ 4, ঠিক আছে। এখন যদি আমি বলি 20 সমান A2 ইন্টু 5, তাহলে A2 এর মান কত হবে, দেখো বি বেড়ে গেছে, বি 4 ছিল 5 হয়েছে, তাহলে A2 হয়ে যাবে 4, মানে একটা বাড়লে আর একটা কমে যাবে, কমবে কিনা, কমবে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো ভাই, এই যে কেএসপি, ওই কই কেএসপি কই, ও এই যে কেএসপি, এই যে কেএসপি, দুইটা সেম কিনা, দুইটা সেম কিনা, আমাকে জাস্ট বলবা এখানকার কেএসপি কত, এখানকার কেএসপি হচ্ছে এস ইন্টু এস, ঠিক আছে। তাহলে কেএসপি এটা, এখানকার কেএসপি হচ্ছে এস ইন্টু এস, ঠিক আছে। এটাকে S1 ধরি, S1 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 S1। তাহলে একটা জিনিস খেয়াল করো ভাই, এই দুইটা যদি তুমি কম্পেয়ার করো, এটা যা এইটাও তা সেম, ঠিক আছে। এখন এই জিনিসটা ভাই কি বলতো, আগের থেকে বেড়ে গেছে না, আগের থেকে বেড়ে গেছে কিনা, এই জিনিসটা যদি আগের থেকে বেড়ে যায়, আমার গুণফল তো ধ্রুবক, তাহলে এই জিনিসটা কি কমতে হবে না, কমবে কিনা। দেখো S2টা নরমালি ছিল, বাট আরেকটা ক্লোরিন থাকায় ক্লোরিনের ঘনমাত্রা বেড়ে গেছে, তাহলে সিলভারের ঘনমাত্রা কমবে কিনা, সহজ জিনিস, এটা বুঝো। এটা 5 জায়গায় 10 করে দিলে এটা কমে যাবে, তেমনি ক্লোরিনের ঘনমাত্রা যখন বেড়ে গেছে, আমার তো গুণফল ধ্রুবক, তখন S2 আমার কমে যাবে। ভাই S2টাই তো দ্রাব্যতা, এই যে দেখো S2টাই তো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, তাহলে কমন আয়নের কারণে ক্লোরিনের ঘনমাত্রা বেড়ে গেল, সিলভারের ঘনমাত্রা কমে গেল, সিলভারের ঘনমাত্রাটাই তো হচ্ছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, তাহলে দ্রাব্যতা কমে গেল, দ্রাব্যতা কমে গেল, দ্যাটস ইট। এই কারণেই দ্রাব্যতা কমে। এগুলোকে বলা হয় কেমিক্যাল কাইনেটিক্স। সো এগুলো বুঝতে গেলে একটু প্যারা খাইতে হয়। এটা হচ্ছে কি বললাম, কেমিক্যাল কাইনেটিক্স, মানে রসায়নের মধ্যে যে গতিশীল অবস্থা চলে, সাম্য অবস্থা, গতিশীল অবস্থা, এইগুলো বোঝা লাগে। এটা আরো বুঝবা, সামনে পড়বা, চতুর্থ অধ্যায়ে তোমরা পড়বা, কেমিক্যাল কাইনেটিক্স পড়বা চতুর্থ অধ্যায়ে, কোনো প্যারা নেওয়ার কারণ নাই। তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স এর ক্লাস হয়তো বা আমি নিব, ঠিক আছে। বোঝা গেল তাহলে কেন দ্রাব্যতা কমে, কারণ কমন আয়ন ইফেক্টের কারণে একটার ঘনমাত্রা বাড়ে, একটার ঘনমাত্রা বাড়লে আর একটার ঘনমাত্রা কমে যাবে, সো ওভারঅল আমার দ্রাব্যতাটা কমে যাচ্ছে। ক্লিয়ার? সোডিয়াম ক্লোরাইড তো আমার দরকারই নাই, উইক ইলেকট্রোলাইট স্ট্রং ইলেকট্রোলাইট নিয়ে তো আমরা কাজই করব না, আমরা সিলভার ক্লোরাইডের তুলনা করছি। ওকে, ঠিক আছে, তাহলে ডান। আমাদের আজকে এ পর্যন্ত থাকলো, নেক্সট দিন আমরা ম্যাথ করব। এতটুকু ভালো মতো পড়ে আইসো তোমরা, ঠিক আছে। পড়া আজকে একটু কম 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 পড়াইলাম, কারণ আমার সময়ায়ন প্রভাবটা বুঝতে হবে। যদি ইন ফিউচারে কেউ কেমিস্ট্রি নিয়ে কাজ করো, দেখলাই তো সমুদ্রের পানির স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা কি দিলাম, আমরা দিয়ে ফেললাম হচ্ছে কি HCl, সময়ায়ন প্রভাব হলে লবণের অধক্ষেপ পড়ে গেল। সো তোমাদের যদি ইন ফিউচারে কেউ কেমিস্ট্রি নিয়ে কাজ করো, এগুলো দেখবা তোমাদের অনেক কাজে লাগতেছে, কমন আয়ন ইফেক্ট, ঠিক আছে। সো কেন হইলো, কিভাবে হইলো, তোমাদের তো আমি ভাইভা নিতে পারছি না। স্কুলে হইলে বা কলেজে হইলে তোমাদের আমি সামনাসামনি ধরতে পারতাম, কে কতটুকু বুঝতে পারছো আমি বুঝতে পারতাম। এখানে আমি বুঝতে পারতেছি না। এই যে এরকম ম্যাথ আমরা করব, ঠিক আছে, যে এখানে সিলভার ক্লোরাইড আছে, এই যে দেখো দেখো আমি বলে দিই ম্যাথ কিরকম আসে। এখানে সিলভার ক্লোরাইড আছে, এখানে সোডিয়াম ক্লোরাইড আছে,
সোডিয়াম ক্লোরাইডটাকে সিলভার ক্লোরাইডের মধ্যে দিয়ে দিব, সোডিয়াম ক্লোরাইডটাকে সিলভার ক্লোরাইডের মধ্যে দিয়ে দিব, তাহলে কার দ্রাব্যতা কমবে? সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা কমে যাবে। কতটুকু কমবে এইটা আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারবো, এটা আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারবো যে এই সোডিয়াম ক্লোরাইড যদি সিলভার ক্লোরাইডে দেওয়া হয় তাহলে দুইটা কমন আয়ন, তাই না? এখানেও ক্লোরিন আছে, এইখানেও ক্লোরিন মাইনাস আছে, তাহলে ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা বাড়বে, তাহলে এটা দ্রাব্যতাটা কমে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? তাহলে কি একটা স্যাচুরেটেড হতে হবে? স্যাচুরেটেড হলে অধক্ষেপ পড়ে যাবে, আর স্যাচুরেটেড না হলে শুধু দ্রাব্যতা কমবে। ওকে, তো ঠিক আছে, তাহলে সূত্র নাই, সূত্র আগের মতোই, কেএসপি কেআইপির মতোই, আমরা কেএসপি কেআইপি দিয়ে ম্যাথ করব। ঠিক আছে, ফর্মুলা নাই, কেএসপি কেআইপির মতোই, কেএসপি কেআইপি দিয়েই আমরা ম্যাথ করব। তো ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি একটা কাজ দিচ্ছি, তোমরা হচ্ছে সব ম্যাথগুলো দেখবা। ঠিক আছে, সব ম্যাথগুলো দেখবা, আর তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাতে দিব, সেটা হচ্ছে তোমরা তোমাদের মতো দ্রাব্যতার যে কোনো একটা ম্যাথ, মানে অধক্ষেপের যে কোনো একটা ম্যাথ, অধক্ষেপের যে কোনো ম্যাথ নিজে বুঝাবা, দেন হচ্ছে এটা আপলোড করবা। ক্লাস 9-এর একটা মেয়ে আছে, ও হচ্ছে খুব সুন্দর করে একবার সমতাকরণ বুঝাইছিল। তো এটা করলে যেটা হবে, তোমাদের এই ক্লাসগুলো আমরা দেখব, আমাদের নজরে থাকবা তোমরা। ঠিক আছে, ইন ফিউচারে হয়তো বা শিখতে যখন টিচার নেওয়া হবে, তোমরা ভার্সিটিতে যাবা, কানেকশন থাকলো আর কি। ঠিক আছে, সো যদি কারো বোর্ড টোর থাকে বা গ্রাফিক্স ট্যাব থাকে, হ্যান ত্যান যদি থাকে, তাহলে অধক্ষেপের যে কোনো একটা ম্যাথ বই থেকে নিবা, আবার ভুলভাল করাইও না। হ্যাঁ হ্যাঁ, ভালো মতো করে এটা বুঝাবা, এবং বোঝানোর সময় টিচারের মতো করে বুঝাবা, নট লাইক আই স্টুডেন্টের মতো না, টিচারের মতো বুঝাবা। বুঝায় এটা শিখবো জিতবোতে আপলোড দিবা। আর ক্লাস কেমন লাগলো জানাই দিবা। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।